আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৬১তম পর্ব। মজিদ আয়েশি ভঙ্গিতে বসে আছেন। তিনি পদ্মজাকে নিয়ে আতঙ্কে আছেন। মনে মনে তিনি পদ্মজাকে কয়েকবার খুন করেছেন, কিন্তু তা বাস্তবায়ন হয়তো সম্ভব না যতদিন পদ্মজার উপর আমিরের আকর্ষণ আছে। তিনি খলিলকে গম্ভীর কণ্ঠে বললেন, আমিরে পদ্মজার কাছ থেকে নিয়ে আয়। ওই মাইয়ার মায়াবিনী রূপ দিয়ে আমার সোনার ডিম পাড়া হাঁসকে বশ করে নিবে। খলিলের কানে মজিদের কথা গেল না। তিনি রাগে ফুলে আছেন। আমির সবসময় তার সাথে এবং রিদওয়ানের সাথে কুকুরের মতো ব্যবহার করে। দুই বাপ বেটা মিলে অনেকবার পরিকল্পনা করেছে আমিরকে খুন করার, কিন্তু আমিরের তীক্ষ্ণ দৃষ্টি, প্রখর শ্রবণ শক্তি, নিজেকে রক্ষা করার মতো কৌশল ডিঙ্গিয়ে তাকে আক্রমণ করার সাহস কখনো হয়নি। এছাড়া আমিরের একটা চামচা তার মতোই জাতখুনি। তবে খলিল দমে যাননি। একদিন সুযোগ হবে, সেদিন এক কোপে আলাদা করে দিবেন আমিরের মাথা। তাছাড়া মজিদকেও খলিলের পছন্দ নয়। সব সম্পত্তি আমিরের নামে করে দিয়েছে। মনের ক্রোধ মনেই রয়ে যায়। কাজ করতে হয় আমিরের হয়ে, নিজের আর দখল নিতে পারে না। মজিদ হাওলাদার পা দিয়ে খলিলের পিঠে ধাক্কা দিয়ে ডাকলেন, খলিল। খলিল সম্বিত ফিরে পেয়ে বলল, কও ভাই। যা, আমিরে গিয়ে বল রায়পুর যেতে, ওদিকে মেলা হচ্ছে। মেলায় ধরা পইরা যাইব না। এখন ঝুঁকি নিতেই হবে, সময় নেই। আর আমির পারবে। খলিল ওয়ানে আসে, আমিরকে বলে রায়পুরের কথা। আমির দরজা বন্ধ করে বেরিয়ে যায়। যাওয়ার আগে মাফলার দিয়ে মুখ ঢেকে নিল আর মজিদকে হুমকি দিয়ে বলে গেল, পদ্মজার গায়ে কোনো টোকা যেন না লাগে। তারপর সাথে নিয়ে যায় রাফেদকে। ট্রলারের কাছে মন্ত্র আর শ্রীবল। পদ্মজা পড়ে থাকে ঘরে। তার চোখ বেয়ে জল নেমে আসে। মাথা ঘোরাচ্ছে খুব। চোখ দুটি বারবার বন্ধ হয়ে আসছে। মন এবং শরীর দুটোই উপর দিয়ে ধকল যাচ্ছে। সে চোখ বন্ধ করে। চোখের পর্দায় ভেসে ওঠে পূর্ণা ও প্রেমার মুখ। এই পাপের কবলে যদি পূর্ণা প্রেমা পড়ে। পদ্মজা চট করে চোখ খুলে। তার শির দ্বারা বেয়ে শীতল ঠান্ডা স্রোত বয়ে যায়। চিন্তায় মাথা ব্যথা বেড়ে যায়। দরজা খোলার শব্দ পেয়ে ক্লান্ত চোখ দুটি খুলল পদ্মজা। ঘরে প্রবেশ করে রিদওয়ান। তার ঠোঁটে হাসি। পদ্মজার পাশে এসে বসে। পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। রিদওয়ান হেসে বলল, এই দিনটা অপেক্ষা করেছিলাম অনেক দিন ধরে। পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রিদওয়ান বলল, আমির কি ঠকানোটাই না ঠকাইলো তোমারে? রিদওয়ান দাঁত বের করে হাসল। হাসি দেখে মনে হচ্ছে সত্যি আজ তার সুখের দিন। সে তো এটাই চেয়েছে, পদ্মজা জেনে যাক সব। রিদওয়ান বলল, তোমাকে অনেক সংকেত দিয়েছিলাম যাতে আমিরকে চিনে ফেলতে পারো, কিন্তু তোমার আগে সেই সংকেত আমিরের চোখে পড়ে যেত। কি কপাল আমিরের! দুনিয়ায় সব সুখ নিয়ে ও জন্মেছে। পদ্মজা প্রশ্ন করল, আপনি কেন চাইতেন? আপনি তো এই দলেরই। দলের তো বাধ্য হয়ে। দেখো, আমি তোমাকে আগে পছন্দ করেছি। সেই হিসেবে আমার তোমাকে পাওয়া উচিত ছিল, কিন্তু কে পেয়েছে? আমির। যে একজন নারী অত্যাচারী, নারী ব্যবসায়ী, খুনি, শয়তান। শয়তান তো আপনিও। আমি শয়তান হলে তোমারে কি যায় আসে? তোমার স্বামী হলে এখানে কেন এসেছেন? গল্প করতে? মেয়েগুলোকে মারা হচ্ছে কেন? রিদওয়ান মুচকি হেসে পদ্মজার দিকে তাকিয়ে রইল। সে সব বলার জন্যই এখানে এসেছে। পদ্মজা ও আমির প্রতিদ্বন্দ্বী হলে তার যে আনন্দ হবে, সেই আনন্দ বোধহয় বেহেশতেও নেই। এটা রিদওয়ানের ভাবনা। তাই তো সে যখনই শুনল আমিরের উপস্থিতি এখন নেই, সঙ্গে সঙ্গে অসুস্থ শরীর নিয়ে পদ্মজার কাছে চলে এসেছে। রিদওয়ান ধীরে সুস্থে জানালো এই পাতাল ঘরের ইতিহাস। ২০০ বছরের পুরনো এই পাতাল ঘর। আগে মন্দির ছিল। মন্দিরের নিচে পাতাল ঘর বানানো হয়েছিল। সেখানে সোনার মূর্তি ছিল। মূর্তির গায়ে ছিল হীরা পান্না। তখনকার আমলের রাজার দায়িত্বে ছিল এই পাতাল ঘর। তারপর সেটা কোনোভাবে হাওলাদার বাড়ির হয়ে যায়। সোনার মূর্তিও নাই হয়ে যায়। তার খোঁজ কেউ জানে না। তখনের প্রজন্মে হাওলাদার বংশের একজন পুরুষ ছিলেন নারী আসক্ত।
তিনি যখন বাড়ির পিছনে এমন একটা পাতাল ঘরের সন্ধান পেলেন, মাথা চারা দিয়ে উঠে নারী আসক্তি। তারপর থেকে মেয়েদের ধরে এনে ধর্ষণ করে খুন করা হয় উঠে প্রতিদিনকার অভ্যাস। আস্তে আস্তে এই পাপ ছড়িয়ে পড়ে বংশের সব ছেলেদের মধ্যে। পাতাল ঘর তাদের মনে নিষিদ্ধ মহাপাপের বাসন জাগিয়ে তোলে। আস্তে আস্তে ধর্ষণের সাথে সাথে নারী বিক্রি করা শুরু হয় পতিতাবৃত্তি। লম্পট ক্ষমতাশালীর অর্থ দিয়ে নারী ভোগ করতে আসতো পাতাল ঘরে। এই পাপ মজিদ হাওলাদার অবধি একইভাবে চলে আসে। আমির হাওলাদার সেটাকে বিদেশ অবধি নিয়ে যায়, টাকার পাহাড় গড়ে তোলে, পাতাল ঘরকে করে তুলে আধুনিক, বানায় আরো কয়েকটি ঘর, চারিদিকের নিরাপত্তা শক্ত করে। প্রতি বছরের শীতে এবং বর্ষাকালে কয়েকটি মেয়েকে ধরে এনে হাওলাদার বাড়ির পুরুষেরা নিজেদের পুরুষত্বের ক্ষমতা প্রমাণ করে। তারপর 14 দিন ধরে একটানা তাদের করা হয় নির্মম অত্যাচার। 14 দিনের মধ্যে অনেকে মারা যায়, আবার অনেকে বেঁচে থাকে। যারা বেঁচে থাকে তাদের কুপিয়ে হত্যা করা হয়। তারপর লাশের গায়ে পাথর বেঁধে ট্রলারে করে ডুবিয়ে দেওয়া হয় সব বড় বড় নদীতে। আর বছর 4 বার নারী পাচার করা হয় বিদেশে। পুরো বছর জুড়ে খোঁজ চলে নারী শিকারের। এই পাপ হাওলাদার বাড়ির রক্তে মিশে গিয়েছে। বয়স 15 হতেই বাড়ির ছেলেদের জড়িয়ে দেওয়া হয় এই চক্রের সাথে। এই যেন হাওলাদার বংশের রীতি। ছেলে হয়ে জন্মালে এই রীতি অনুযায়ী চলতেই হবে। সব শুনে পদ্মজার পায়ের তালু থেকে মাথা চুল অবধি কেঁপে ওঠে। 200 বছর ধরে চলছে এই পাপ, কেউ বিঘ্ন ঘটাতে পারেনি। অথচ এই হাওলাদার বাড়ির সুনাম সব জায়গায়। হিন্দুরা হাওলাদার বাড়ির পুরুষদের দেবতার সাথে তুলনা করে, আর মুসলিমরা ফেরেশতার সাথে। অথচ এদের রক্তেই শয়তানের বসবাস। এই জন্য কি মেয়ে হওয়ার পর সৃষ্টিকর্তা তাকে বন্ধ্যা করে দেয়? আমিরও কি নারী আসক্ত? এটাই তো স্বাভাবিক। হাওলাদার বংশের ছেলে হয়ে নারী ভোগ করেনি এমন ভাবনা মানায় না। পদ্মজার নিঃশ্বাস ঘন হয়ে আসে, বুক হাঁপুড়ের মতো উঠানামা করে। 12 কয়েক ঢোক গিলে রিদওয়ান পদ্মজার অস্থিরতা টের পেয়েছে। তার পৈশাচিক আনন্দ হচ্ছে। সে খ্যাঁক করে গলা পরিষ্কার করে বলল, এবার চলো 6 বছর পূর্বে ফিরে যাই, সেই ঝড়ের সন্ধ্যাতে, যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল। সেই ঝড়ের সন্ধ্যাতে, যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল। বাক্য দুটি পদ্মজার নিঃশ্বাস থামিয়ে দিল। রিদওয়ান বিছানা ছেড়ে চেয়ার টেনে বসল। বলল, আমির সারা বছরই ঢাকায় থাকে, শুধু বর্ষাকাল আর শীতকাল গ্রামে আসে। সেই সময় বর্ষাকাল ছিল, মেয়ে জোগাড় হয়ে গেছে। সেই আনন্দে আমির আমার সাথে তাস খেলে। বলে যদি ওকে আমি হারাতে পারি, আমি যা চাইবো তাই দিবে। একটু প্রশংসা করি। আমি শয়তান হলেও কথা দিয়ে কথা রাখার অভ্যাসটা ভালোই ছিল। আমার সৌভাগ্য আমি সেদিন হেরে যাই। আমাদের আটপাড়া গ্রামের মেয়েদের আমরা কখনো স্বীকার করি না। এটা আমাদের নিয়ম। নিজের গ্রামের মেয়ে হারালে দুর্নাম হবে বড় চাচার, কারণ তিনি মাতাব্বর। আটপাড়ার কোনো মেয়ে আজও আমাদের হাতে পড়েনি। তোমাকে আমি স্কুলে যাওয়ার সময় দেখি, বিশ্বাস করো, আমি তোমাকে যেদিন দেখি সেদিন রাতের ঘুম ঘুমাতে পারিনি। আব্বাকে বলেছি তোমাকে এনে দিতে, তিনি দিলেন না। আটপাড়ার মেয়ে তুলে আনা যাবে না, কড়া নিষেধ। তারপর অনুরোধ করেছি যাতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তখন বড় চাচা বললেন, তোমার মায়ের কথা, তিনি মুক্তিযোদ্ধা। গ্রামের অনেকের কাছে শুনেছেন তোমার মা নাকি মেয়ে বিয়ে দিবেন না। দূর দূরান্ত থেকে বনেদি ঘরের ছেলেরাও নাকি এসেছে বিয়ের জন্য, তাও তিনি বিয়ে দিতে রাজি হননি। কিন্তু আমার তো তোমাকেই লাগবে। তোমার রূপ এমনই যে সারা জীবন ভোগ করলেও পানসে লাগবে না। শেষ কথাটি শুনে রাগে পদ্মজার কপালের চামড়া কুঁচকে যায়, তবে টু শব্দটা করল না। রিদওয়ান বলছে, আমার এই বাড়ির প্রতি, এই পাতাল ঘরের প্রতি লোভ অনেক আগে থেকে। তবুও আমি সে সময় কিছু না চেয়ে আমিরের কাছে তোমাকে চেয়েছি। কতটা পছন্দ করেছি ভাবো একবার। ভাবো পদ্মজা, একটু ভাবো।
রিদওয়ান পদ্মজার দিকে কাতর চোখে তাকালো, তারপর চোখে মুখে ক্রোধ এনে বলল, কিন্তু হলো কি? নিজে পছন্দ করে ফেললো। আমির আমার জন্য তোমাকে তুলে আনতে গিয়েছিল। আমি জানতাম তোমার আম্মা বাড়িতে নেই, তাই এর পরের দিনই আমির তোমাদের বাড়িতে যায়। কথা দিয়েছিল এশার আজানের আগে আমার কাছে তোমাকে পৌঁছে দিবে। ধরক্তের বিথরি ঘরে আমি অপেক্ষায় ছিলাম। মাঝরাতে অবধি অপেক্ষা করেছি। তারপর অন্দরমহলে চলে যাই। গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে, তোমার সাথে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দিবে। যদিও সবাই জানে আমির কোনোদিন তার পেশা ছাড়বে না, তাও বড় চাচা আমিরকে অসন্তুষ্ট রাখতে চান না। তাই কথা দিলেন তোমার সাথেই বিয়ে হবে, যেভাবেই হোক। আমিরের সাথে আমার তর্ক হয়। আমাকে তখনই আদেশ দেওয়া হয় সৈয়দকে খুন করতে হবে। সৈয়দ আমিরের সাথে বেয়াদবি করেছে, যা আমিরের গায়ে লেগেছে। ও চায় না সৈয়দ আর বেঁচে থাকুক। আমিরের আদেশ পালন করতেই হয়। কিন্তু সেদিন আমি শুনিনি। তখন বড় চাচা বলল, পদ্মজা সমাজের কাছে আমিরের বউ হলেও ঘরে তোর বউ হবে। আমি তার ব্যবস্থা করব, আমিরের সাথে কথা বলবো। আমাকে আশা দেওয়া হয়, তাই সৈয়দকে সরিয়ে দেই। সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য। কিন্তু অবাক কাণ্ড কি জানো? তোমার মাও সেদিন সেখানে উপস্থিত ছিলেন। মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি। মেয়ে মানুষ হয়ে কিরকম ভাবে যে নেশাগ্রস্ত দুটি মানুষকে জবাই করেছে তুমি ভাবতেও পারবে না। রিদওয়ান থামলো। সে অবাক চোখে পদ্মজার দিকে তাকিয়ে আছে। পদ্মজার কোনো ভাবান্তর হলো না। সে জানে এই ঘটনা চিঠিতে পড়েছে। রিদওয়ান বলল, তারপর দিন সালিশ বিয়ের প্রস্তাব দেওয়া হলো। তোমার আম্মাও রাজি হয়ে গেলেন। বলেছি না, আমির দুনিয়ার সব সুখ নিয়ে জন্মেছে। তোমার আম্মা আমাকে চিনতেন না, কখনো দেখলেও বা নাম শুনলেও মুখে মনে নেই। তাই তিনি নিশ্চিন্তে বিয়ের প্রস্তাব মেনে নিলেন। বড় চাচা সমাজের চোখে কতটা মহান সেটা তুমিও জানো। 2 মাস অন্তর অন্তর দান করেন, সবার অভাব দূর করেন, চিকিৎসা করান। ওনার ছেলের বউ মানে অনেক কিছু। তোমার আম্মা তো আর ভেতরের খবর জানতেন না। যে সে যাই হোক, পরের কথা বলি। আমির যখন শুনলো তোমার আম্মা দুটো খুন করেছে, ও চিন্তায় পড়ে যায়। আমির দ্রুতবাজ, চালাক, ও মানুষ চিনে। ও তাৎক্ষণিক বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ। তাই আমাকে নিষেধ করলো বিয়ে বাড়িতে আমার মুখ না দেখাতে। চিনে গেলে সমস্যা হবে। আমিরের সাথে তাল মিলিয়ে বড় চাচাও নিষেধ করলো। আমি তো। পদ্মজা মাঝপথে প্রশ্ন করলো, আপনি এই গ্রামের ছেলে, আর আমার আম্মাও এই গ্রামের মেয়ে বউ, তারপরও আপনাকে চিনতেন না? ওই যে বললাম, কখনো হাওলাদার বাড়ির ছেলে হিসেবে দেখলেও মনে নেই, নয়তো নাম জানতেন, মুখ চিনতেন না। তাছাড়া আমাকে সত্যি অনেকেই চিনেন না। নাম জানলে মুখ চিনে না, মুখ চিনলেও হুট করে দেখে ধরতে পারে না। সব সময় এখানে থাকি, অন্দরমহলে থাকি, রাতে বের হই, ট্রলারে থাকি। এটা খুব সহজ ব্যাপার। তোমার আম্মা চিনতেন না বললে বেমানান লাগবে না। আর শুনেছি তোমার আম্মা নাকি সমাজের দিকে চোখ দিতেন না তেমন, নিজের সংসার আর 3 মেয়ের নিয়েই থাকতেন। কথাগুলো অবহেলা সুরে বলে রিদওয়ান থামলো। পদ্মজা কিছু বললেন না। রিদওয়ান ভ্রুকঞ্চন করে বলল, কোথায় যেন ছিলাম? পদ্মজা জবাব দিল না। রিদওয়ান মনে করার চেষ্টা করলো। মনে পড়তেই আবার বলা শুরু করলো, আমিরের কথা মতো সে হেমলতাকে মুখ দেখায়নি, যায়নি ও বাড়িতে। বিয়ের 2 দিন আগে মেয়েগুলোকে ঢাকা চালান করে দেওয়া হয়। সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো পাচার করে দেয় বিদেশে। মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে। একটা মেয়ে রয়ে যায়। সে মেয়েটিকে আমির আর পদ্মজার বিয়ের আগের দিন রাতে হত্যা করা হয়। তারপর আমিরের কথা মতো হাবলু আর রিদওয়ান চলে আসে হাওরে। অন্দরমহলের তখন আমিরের গায়ে হলুদের উৎসব চলছিল। হাওরে তখন তীব্র স্রোত, বাড়ি ফেরার তাড়াও ছিল। আবার মেয়েটি অনেক দূরের, তাই হাবলু মেয়েটিকে নদীর শেষ মাথায় ও হাওরের শুরুতে ফেলে দেয়।
তখনই খেয়ালে পড়ে আরেকটি নৌকা, যেখানে মোড়ল বাড়ির পরিবার ছিল। রিদওয়ান ট্রলারের ভেতর ছিল। সে হাবলুকে তাড়া দেয় দ্রুত ট্রলার ঘোরাতে। তারপরের কাহিনী পদ্মজা জানা। পুরোটা শুনে পদ্মজা অবাক হয়ে যায়। সে হতভম্ব হয়ে প্রশ্ন করল, আর আর হানিফ হানিফ মামার ব্যাপারটা? রিদওয়ান খুব বিরক্তি নিয়ে বলল, এসব ছোটখাটো ব্যাপার। ওই শালা আমাদের সাথেরই লোক ছিল। তারপর আধিপত্য দেখানো শুরু করে, টাকা চায় অনেক, আমিরের উপর কথা বলা শুরু করে, হুমকি দেয়। তার চাহিদা বেড়ে যায়। অনেকদিন সহ্য করার পর একদম উপরে পাঠিয়ে দেই। হৃদয় হাসল, যেন খুব মহৎ একখান কাজ করেছে। তারপর আবার বলল, প্রান্তর বা আব্বা আর আব্দুল এদের নিয়েও প্রশ্ন করবে নাকি? এদের কথা জেনে তোমার লাভ নেই। দুইজনই সব জেনে ফেলার কারণে মরেছে। সহজ হিসাব। প্রান্তর বাপ আমিরের হাতে, আব্দুল আমার হাতে। এসব বাদ দাও, আমরা আমিরের কথাতে যাই। তোমাকে শুধু আমিরের গল্প শোনাবো। রিদওয়ানের কাছে কথাগুলো যেন কত স্বাভাবিক, যেন মশা মারার গল্প বলছে। পদ্মজার ভীষণ অবাক হচ্ছে। এই হাওলাদার বাড়ির আজ তার গায়ে এত আগে থেকেই লেগেছিল। হানিফকে খুন করতে গিয়ে তার মা খালি হাতে ফিরে আসে। তারপর দিন হানিফের লাশ পাওয়া যায়, অথচ তার মা খুন করেনি। প্রান্তর বাপ খুন হয়। প্রান্ত মন্না থেকে প্রান্ত হয়ে ওঠে, তাদের ভাই হয়ে ওঠে। আমির স্বীকার করতে এসে তার প্রেমে পড়ে যায়। বিয়ে ঠিক হয়। বিয়ের আগের দিন রাতে নদীতে লাশ পাওয়া যায়। তারপর অবশেষে বিয়ে হয়। সবকিছু এক সুতোয় গাঁথা। এ কেমন যোগসূত্র? পদ্মজার মাথা ভন ভন করতে থাকে। এতদিন একটা চক্র তার আশেপাশে শব্দ করে ঘুরঘুর করছিল। সে শব্দ ঠিকই শুনেছে, তার উপস্থিতি ধরতে পারেনি। রিদওয়ান বলল, বিয়ের দিন রাতে বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে ছুঁয়েছিলাম। ভেবেছিলাম আমির কিছু বলবে না, কিন্তু হলো কি? সে তো তোমার রূপে একেবারে কুপোকাত। তার পরের ঘটনাও বোধহয় জানো। আমির আষ্টে পৃষ্ঠে তোমাকে আগলে রাখা শুরু করে। একসময় বিভিন্ন কার্যকলাপে তোমার সন্দেহ হতে থাকে। এই ব্যাপারটা আমিরকে চিন্তায় ফেলে দেয়। পাহারাদার বাড়িয়ে দেয়। তোমার উপর নজর রাখার জন্য রেখে দেওয়া হয় লতিফাকে। তাই আমিরের সাজানো দেয়াল ভেঙে পৌঁছতে পারোনি পাতাল ঘরে। তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষকে চিনতে পারেন। কার মুখ থেকে জানি আমির শুনেছিল। ব্যাপারটাকে গুরুতরভাবে নিয়ে নেয় আমির। সে কোনো ঝুঁকি নিতে চায় না। তোমার আম্মাকে নিয়ে একটু ভয়ও ছিল। মহিলার চাহনি, কথাবার্তা খুব বেশি ধারালো আর সজাগ। আমির পরিকল্পনা করে তোমার আম্মার গলাটা আলাদা করে দিবে। মাঝপথে কাটা রাখা ভালো না। এটা আমার কথা না, আমিরের কথা। রিদওয়ান পদ্মজার মুখের ভঙ্গি দেখার জন্য তাকালো। পদ্মজার চোখ দুটি অগ্নিমূর্তি ধারণ করে। আমির হাওলাদার তার মাকে খুন করতে চেয়েছিল? রিদওয়ান পদ্মজার মেজাজ আঁচ করতে পেরে বলল, এমনকি খুন করতেও গিয়েছিল। পদ্মজা চৌকিতে তাকালো। তার চোখে জল টলমল করছে, সেই সাথে লাল হয়ে উঠেছে। রিদওয়ান বলল, ঘটনাটা তোমার বিয়ের কয়দিন পর। সেখানে গিয়ে জানতে পারলো তোমার আম্মা কি এক রোগে আক্রান্ত। মরে যাবে, সব ভুলে যাবে। সম্ভবত তোমার আম্মা তোমার আব্বার সাথে কথা বলছিল। আমার ঠিক মনে নেই। অনেক আগের ঘটনাটা তো। তাই আমির তার পরিকল্পনা বাদ দিল। কয়দিন পর তোমাকে নিয়ে ঢাকা চলে যাবে। এখন আর এসব করে লাভ নেই। কয়দিন পর এমনিতেই মরে যাবে। তবে যদি না মরতো তাহলে কিন্তু আমিরই খুন করত। এই হলো তোমার সোহাগের স্বামী। রিদওয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি। কি যে আনন্দ হচ্ছে তার! শুধু পদ্মজা জানে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে। আমিরের প্রতি রাগ ঘৃণা নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এই মুহূর্তে যদি তার হাত পায়ের বাঁধন খোলা থাকতো, তবে সে রিদওয়ানের এই গা জ্বালা হাসি চিরতরে বন্ধ করে দিয়ে আমিরকে শেষ করে দিত। রিদওয়ান হৈ হৈ করে উঠল, আরো আরো বাকি আছে তো। থেমে গেলে তো চলবে না। যেদিন তোমার ম্যাট্রিক পরীক্ষার ফলাফল দিল, সেদিন তোমার আম্মা প্রথম আমাদের বাড়িতে আসেন, আর আমাকে দেখে চিনে ফেলেন। বিচক্ষণ বুদ্ধিমতী মহিলার মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে।
তিনি তোমাকে নিয়ে ভয় পান বোধহয়। আমি রাতে দ্বিতীয় তলায় হাঁটছিলাম রুম্পা ভাবির ঘরটা নজরে রাখার জন্য। ধীরে ধীরে হাঁটছিলাম, তাও সেই শব্দ তোমার মায়ের কানে চলে যায়। তিনি বেরিয়ে আসেন, আমাদের কথা হয়। উনি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়েন। মা হিসেবে এমনটাই হওয়ার কথা। শেষ রাতে আমি আর আমির ছাদে ছিলাম। আচমকা দেখি তোমার আম্মা জঙ্গলের ভেতর ঢুকছেন। কত সাহস! মায়ের শ্বশুরবাড়িতে প্রথমবার এসেই সন্দেহ করে পুরো বাড়ির ঘোরা শুরু করেছেন। বিন্দুমাত্র ভয় ডর নেই। জঙ্গলের ভেতরেই আমাদের সব। তখন এত নিরাপত্তা ছিল না, তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছু ধাওয়া করে। লক্ষ্য ছিল যখনই তোমার আম্মা টের পাবে কিছু, তখনই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু তোমার আম্মা পুরো জঙ্গল ঘুরেও কিছু ধরতে পারেননি। এটা তোমার আম্মার ভাগ্য, নয়তো ওখানেই মরতে হতো। ওখানেই, কিন্তু সব শেষ নয়। তোমরা ঢাকা যাওয়ার পর উনি আরো দুবার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন। দুইবারই হাবলু উনার পিছু নিয়েছে। আমি আমিরকে চিঠি লিখি, তখন আমির জানালো আরেকবার তোমার আম্মা যদি এখানে আসে সঙ্গে সঙ্গে যেন মৃত্যু উপহার দিয়ে দেই। কিন্তু তিনি আর আসেননি। কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছিলেন এখানে কিছু নেই, এই বাড়িতে গোপন কিছু নেই। নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন। কিছু একটা হবে জানি না অত। তোমার মায়েরও ভাগ্য ভালো, দুইবার মেয়ের জামাইয়ের হাতে খুন হতে গিয়েও খুন হয়নি। দুইবার হাবলুর মতো জাত খুনের হাতে খুন হতে গিয়েও খুন হয়নি। ওনার মৃত্যুটাই লেখা ছিল রোগে। সে যাই হোক, দেখো আমির জানতো তোমার মা তোমার কতটা প্রিয়, তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে, তোমার মাকে খুন করতে চেয়েছে। এমন মানুষকে তুমি ভালোবাসছো, রাগ হচ্ছে না ভেবে? আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৬২তম পর্ব। পদ্মজার নির্বাক বাকহারা, তার ভেতরে বিন্দুমাত্র ভালোবাসার অনুভূতি যেন নেই। রিদওয়ান আবার বলতে শুরু করলো, আমির তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর বোনের বিয়ের জন্য এখানে আসেনি। তুমি ভেবেছ সব কাজকর্ম ফেলে শুধু তোমার মন রাখতে এসেছে। এটা মিথ্যা। ও এখানে এসেছে বিপদে পড়ে। কুয়েত থেকে বড় অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে ৬ মাস আগে। বিনিময়ে ৩০টা মেয়ে দিতে হবে। মেয়েগুলোর গায়ে একটুও দাগও থাকতে পারবে না। মেয়ে দেওয়ার কথা ছিল ১ মাস আগেই। আমরা অনেক চেষ্টা করেছি, পারিনি। সব মানুষ চালাক হয়ে গেছে। এমন কখনো হয়নি। এইবার সব ওলটপালট হয়ে গেছে। আমির এর উপর চাপ আসতে থাকে। ও টাকাগুলো খরচ করে ফেলেছে। কি করেছে কে জানে। কুয়েত থেকে হুমকি এসেছে আরো ১ মাসের মধ্যে ৩০টা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশ পুলিশ ঐকত্য পাঠাবে। যেভাবেই হোক আমাদের ধ্বংস করবে। ওরা খুব ক্ষমতাশীল। বিশ্বের অনেক উন্নত দেশের সাথে তাদের চক্র শামিল আছে। আমরা সবাই এখন একটা ঝড়ে আছি, বিশেষ করে আমির আর ওর বাপ। তাই আমির এখানে এসেছে। ১ মাস শেষ হওয়ার আর ১২ দিন বাকি। মেয়ে পাচার করতে হবে ৮ দিন পর। মেয়ে জোগাড় হয়েছে ৯ জন। যেভাবেই হোক আমাদের ২১টা মেয়ে লাগবেই। তাই এখন খুব চাপ। আর মরার উপর খাড়ার ঘা হিসেবে উপস্থিত তুমি। রিদওয়ান শব্দ করে হাসল। তার হাসি যেন থামছে না। পদ্মজা তীক্ষ্ণ সুরে বলল, ধ্বংসের লক্ষণ শুরু হয়েছে। ২০০ বছর চলেছে, আর কত চলবে? কিন্তু আমরা সেটা হতে দেব না। আমি তো দেবই না। আমার জীবনে কিছু বলতে শুধু এই অংশটাই আছে, বেঁচে থাকার একটাই অংশ। যে মেয়েগুলোকে মেরেছেন তাদের না মেরে পাচার করিয়ে দিতে পারতেন, সেটা কেন করেননি? পদ্মজার ভেতরে অপ্রতিরোধ্য তুফান চললেও কণ্ঠ শান্ত। হৃদয় স্বাভাবিক সুরেই জানালো, কেন তারা এই মেয়েগুলোকে পাচার করতে পারছে না। মেয়েগুলো ২ মাস ধরে এখানে আছে। প্রথম ১৫ দিন বিভস্ত ধর্ষণে এদের অনেক ক্ষতি হয়ে গেছে। শরীরের বিভিন্ন দাগ বসে গেছে। তখন তারা জানতো না তাদের মেয়ের অভাব পড়ে যাবে। তারপরও ১ মাস ঔষধপত্র দিয়ে মেয়েগুলোকে ক্ষতি
পূরণের চেষ্টা করেছে, হয়নি। তাই বিগত 5 দিন ধরে তারা তাদের রীতি অনুসারে মেয়েগুলোকে পিটাচ্ছে। আজ দুটো মেয়ে মারা গেছে, আগে লাশই ফেলে দেওয়া হতো। 5 বছর ধরে টুকরো টুকরো করে টুকরো টুকরো করা হয়। এটাও আমিরের বুদ্ধি, যাতে কোনো মানুষের চোখে না পড়ে আর পুলিশও শনাক্ত করতে না পারে। পুলিশরাও এখন চালাক হয়ে গেছে। পদ্মজা বলল, আমি মেয়ে পাচার করতে দেব না। কি করবে? পদ্মজা নিশ্চুপ, কিছুই পারবে না। আমির তোমাকে ছেড়ে দিলেও আমরা ছাড়ব না, আর আমিরও তোমাকে ছাড়বে না। ও তোমার শরীরের আকৃষ্ট, ভালোবাসে না। যেদিন তুমি রুম্পার ঘরে রাতে ছিলে, সেদিন আমির তোমার খেয়াল রাখার জন্য না, তোমার উপর নজর রাখার জন্য রাতে ঘুমায়নি। রুম্পা কখন কি বলে দেয় সেই ভয়ে। রুম্পাকে খুন করার পরিকল্পনাও আমিরের। ও বাবলুকে পাঠায়। হাবলুর ভাই বাবলু, দুজনই বংশগত জাত খুনি। কিন্তু গিয়ে দেখে আলমগীর ভাইয়া তার বউকে নিয়ে পালাচ্ছে। তবুও বাবলুর সাথে ওরা পারতো না, সেখানে তুমি বাগড়া দাও, বাবলুকে খুন করে ফেলো। কি আশ্চর্য! একদম মায়ের রূপ পেয়েছ। পুরোটা দৃশ্য কিন্তু আমির দেখেছে। ও জঙ্গলে ছিল, এত এত চিন্তার মাঝে তোমার এই রূপ। তুমি যখন পূর্ণাকে নিয়ে অন্দরমহলে চলে যাও, তখন লাশ সরিয়ে দেওয়া হয়। তুমি পূর্ণাকে নিয়ে ঘরে যাও, তখন আমির তোমাদের ঘরে চলে যায়। এমনকি আমিরের জ্বরও হয়েছিল মেয়ে জোগাড়ের চিন্তায়। এমন অবস্থায় তোমার খুনাখুনির কাজকর্ম আমিরকে পাগল করে তোলে, অস্থির হয়ে পড়ে। রানীকে খোঁজার নাম করে এখানে এসে পরিকল্পনা করে তোমাকে ভয় দেখানোর, যাতে তুমি ঢাকা চলে যাও আমিরকে নিয়ে। ওর বিশ্বাস 8 দিনে মেয়ে জোগাড় করে ফেলবে। কিন্তু এটা বিশ্বাস নেই যে তুমি 8 দিন পর ঢাকা যেতে রাজি হবে। তাই আগে থেকে কাজ এগিয়ে রাখার পরিকল্পনা করে। এমনকি তোমাকে মারতেও বলেছে, যাতে ভয় পাও। মারার পরও যখন ভয় পাওনি, তারপর বলল তোমাকে রক্ত দেখাতে। যদিও একটা মেয়ের রক্ত দেখিয়েছিলাম তোমাকে। ওর বিশ্বাস ছিল স্বামীর জানের মায়া হলেও ছেড়ে দিবে এই গ্রাম। কিন্তু তুমি তো মুখের উপর বলে দিলে ঢাকা ফেরত যেতে রাজি না তুমি। এই, সত্যি তুমি আমিরকে ভালোবাসো? ভালোবাসা কি? পদ্মজা দাঁতে দাঁত চেপে চোখের জল ফেলছে। রিদওয়ান 2 হাত নাড়িয়ে বলল, আচ্ছা, এসব ভালোবাসা টালোবাসা কথা বাদ দাও। আমির তোমাকে ভালোবাসে না, সব ওর নাটক। ও তোমার রূপকে ভালোবেসেছে। এখনো যে রূপের শরীর তোমার, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। সেখানে তো ও হালালভাবে ভোগ করার সনদ পেয়েছে। সবশেষে ভালোভাবে বলছি পদ্মজা, কোনো বাগড়া দিও না আর, সব মেনে নাও, নয়তো তোমাকে মরতে হবে। আমির না মারলেও বড় চাচা, আব্বা আর আমি তোমাকে ছেড়ে দেব না। তিনি কেন আমাকে মারবেন না? তিনি তো আমাকে ভালোবাসেন না। ভালো না বাসলেও টাকার প্রতি যেমন টান, ওর তেমন সুন্দরের প্রতি টান আছে। ধরে রাখতে চাইতেও পারে। তোমার কাছে আমার অনুরোধ, অনেক করেছো, আর কিছু করো না। কি পান এসব করে? অর্থ পাই, শান্তি পাই। মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি? হাওলাদার বংশের ভালো ছেলে নেই, সবই খারাপ। যারা ভালো হয়েছে তারা মরেছে, তবে জাফর ভাই, আলমগীর, এরা তো ভালো। এদের অনেক পিটিয়ে বড় চাচা আব্বা এই পথে আনতে পারেনি। জাফর ভাই তো এই সম্পর্কে কিছুই জানে না। জাফর ভাই একটু বোকা ধরনের, অনেক স্পর্শকাতর মন। মুরগির রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়, তাই তাকে আর এই জগতে আনা হয়নি। আব্বার প্রথম ছেলে ছিল বলে মারেনি, রাজধানীতে পাঠিয়ে দেয় পড়ার জন্য। তারপর বিয়ে করে বাইরেই চলে গেল। আর আলমগীর ভাইয়া বাধ্য হয়ে এই দলে কাজ করেছে, সুযোগ পেয়ে পালিয়েও গেছে। আমির তো ছোট থেকেই তেজি। বড় চাচার কাছে আমির হচ্ছে সোনার টুকরা। এসব গল্প করতে ভালো লাগছে না, ঘাড়টা খুব ব্যথা করছে। এত শক্ত আঘাত দিয়েছো, ডাইনি নাকি তুমি? রিদওয়ান আলতো করে ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলল, আচ্ছা, আসল কথা বলি। আমিরকে ছেলে পালিয়ে যাও। এই রাজত্বে থাবা দেওয়ার কথা ভেবো না। জীবনে কিছু পাইনি, মা জন্ম দিয়ে মারা গেল, বাপের অবৈধ সন্তান আমি।
ছোট থেকে আমি অত্যাচারী। আজও আমির আমার উপর অত্যাচার করে। অনেক দুর্বল ছিলাম। পানিতে চুবিয়ে রেখেছে, শীতের রাতে উলঙ্গ করে বেঁধে রেখেছে, পিটিয়েছে। আমির মানুষকে আঘাত করতে পছন্দ করে। মানুষকে আকুতি মিনতি ওর কাছে পরম শান্তির। তুমি ওর কাছে থেকো না, পালিয়ে যাও। পুলিশের কাছে যেও না, অন্য কোথাও গিয়ে থাকো। ও এখন মায়া দেখাচ্ছে। যখন স্বার্থে বেশি টান পড়বে ঠিকই হাত তুলবে, খুন করে ফেলবে তোমাকে। পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কি বলছেন? তাহলে উনি আপনার কাহিনী আমাকে শুনিয়েছিলেন? রিদওয়ান পদ্মজার কথা বুঝতে পারল না। সে একটু ঝুঁকে প্রশ্ন করল, কিছু বললে? পদ্মজা কিছু বলতে পারল না। তার চোখ থেকে জল পড়ছে। পিছনের 6 বছর মিথ্যের জাল দিয়ে পেঁচানো কিছু সত্য নয়, সব মিথ্যা, সব। আমির মাত্রই এসেছে, এখন শেষ রাত। সে পানি খেয়ে রাফেদকে বলল, নতুন মেয়ে 3টাকে খেতে দিও। চিৎকার চেঁচামেচি করলে ভুলেও মেরো না। রাফেদ বলল, আপনি ভাববেন না, সব সামলে নেব। আমির বিটু ঘরে বসে রয়েছে। মজিদ বলল, আমরা যাই তাহলে, সকালে কাজ আছে আমার। আমির কিছু বলল না, কপাল কুঁচকে রেখেছে। সিগারেট ধরল। খলিল বলল, ওই শরীরে এখন কি করবি? আমির বলল, এটা আমার ব্যাপার। আরভিদ উঁচু সুরে ডাকলো। আরভিদ সেকেন্ড কয়েকের মধ্যে আসলো। আমির বলল, বাড়ির পিছনে যাও, লতিফা থাকবে, যা দিবে নিয়ে আসবে। আরভিদ চলে গেল। আমির চেয়ারে বসে মজিদকে বলল, গেলে যাও, দাঁড়িয়ে আছো কেন? শফিক না আসছিল, কোথায় গেল? রিদুর কাছে গেছে, বললেন খলিল। তারপর মজিদরে বললেন, আইয়ো ভাই, বাড়ির যাই। পদ্মজা ক্লান্ত কণ্ঠে জানতে চাইল, ঢাকার অফিস আর গোডাউনে আমি তো অনেকবার গিয়েছি, সেখানে পণ্য দেখেছি, মেনু দেখেছি, কিছু তো মিথ্যে মনে হয়নি। আমিরের সত্যি পণ্যের ইম্পোর্ট ব্যবসা আছে, ও কাঁচা কাজ করে না। আর আমার মেয়ে, আমার নিষ্পাপ 3 মাসের মেয়েটাকে কে খুন করেছে? বাবলু করেছে? রিদওয়ান এই প্রশ্নে থমকায়। পদ্মজা অধীর আগ্রহে তাকিয়ে আছে এই প্রশ্নের জবাবের জন্য। দরজায় টোকা পড়ে। সেকেন্ড কয়েকের মধ্যে প্রবেশ করলো একটা চেনা মুখ। রিদওয়ান হেসে বলল, আরে শফিক, শেষ রাতে এখানে? শফিক পদ্মজাকে জহুরি চোখে দেখল। শফিকের এলোমেলো চুল, নোংরা চাহনি। সে রিদওয়ানকে বলল, হ্যাঁ আসছি। আগে বলো, আমিরের বউ এখানে কেন? এই মেয়েরও চালান করে দিবে নাকি? নিজে নিজেই চলে এসেছে। কোনো বিপদ? থানার কি অবস্থা? তোরা কি আজমপুর থেকে কোনো মেয়ে এনেছিস? আজমপুরের মাতাব্বর মামলা করেছে, তার মেয়ে হারিয়ে গেছে। বিশাল বড়লোক। বড়লোকদের ব্যাপার স্যাপার তো জানিসই। আশেপাশের সব এলাকাতেই খোঁজ চলছে। আগামীকাল অলন্দপুরেও পুলিশ আসবে, তাই তো তোদের জানাতে এসেছি, সাবধানে থাকিস। দুনিয়ার সব ভেজাল একসাথে এইবার আসতেছে। ভীষণ বিরক্তি নিয়ে বলল রিদওয়ান। শফিক তার গোফে হাত বুলাতে বুলাতে পদ্মজাকে পা থেকে মাথা অবধি দেখল। তারপর পদ্মজার পায়ের কাছে বসলো। পদ্মজার ফর্সা পা দুটিতে তার নজর পড়ে। পায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, খুব সুন্দরী, কাছ থেকে প্রথম দেখলাম। মেরেই তো দিবে নাকি? শফিকের ছোঁয়া যেন পদ্মজার গায়ে আগুন লাগিয়ে দিল। সে হুংকার ছাড়ল, একদম ছোঁয়ার চেষ্টা করবে না, দূরে সরুন। শফিক অবাক হয়ে রিদওয়ানকে বলল, আরে এর তো তেজ অনেক, আমির সামলায় কেমনে? রিদওয়ান ঠোঁট কামড়ে হাসি আটকিয়ে রেখেছে। তার সাহস হচ্ছে না পদ্মজাকে ছোঁয়ার। কিন্তু অন্য কেউ আমিরের দুর্বলতায় হাত দিচ্ছে দেখে তার খুব আনন্দ হচ্ছে। সে শুধু দৃশ্যটা উপভোগ করছে। শফিক শার্টের বোতাম খুলতে খুলতে বলল, এত সুন্দর মেয়ে হাতছাড়া করা যায় না। মেরেই যখন দেয়া হবে একটু উপভোগ করে দেখিনি, কি বলিস? পদ্মজার বুক ধুকপুক করছে। শেষমেশ তার ইজ্জতেও হাত পড়েছে। সে ছটফট করতে থাকে ছোটার জন্য। পদ্মজা বাঁধা অবস্থায় উল্টা হয়েছিল। শফিক সোজা করে। সঙ্গে সঙ্গে পদ্মজার মসৃণ পাতলা পেট উন্মুক্ত হয়ে ওঠে।
শফিকের লোলুপ দৃষ্টি দেখে পদ্মজার শরীর রি রি করে ওঠে। সে প্রাণপণে ছোটার চেষ্টা করে। শফিক উল্লাসে বলল, আরে ভাই, এমন সুন্দর মেয়ে মানুষ তো দুটো দেখিনি। আমিরের উচিত ছিল আমাদের সাথে ভাগ করে নেওয়া। একাই 6 বছর। আচ্ছা যাক, তুই এখানে বসে থেকে দেখবি, দেখলে দেখতে পারিস। শফিক আরো অশ্লীল মন্তব্য করে, যা শুনে পদ্মজার ঘৃণায় বুক ফেটে কান্না আসে। শফিক পদ্মজার উপর ঝুঁকতেই পদ্মজা চেঁচাতে থাকে। এক দলা থুতু ছুঁড়ে দেয় শফিকের মুখের উপর। শফিকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। প্রবল আক্রোশে পদ্মজার আহত গালে থাপ্পড় বসায়। পুরনো ক্ষতস্থানে পুরো চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে আসে। ব্যথায় পদ্মজার সারা শরীর টনটন করে ওঠে। আর্তনাদ করে ওঠে আম্মা বলে। তখনই দুটি পায়ের শব্দ ভেসে আসে। কেউ একজন দৌড়ে এদিকে আসছে। রিদওয়ান আমিরের উপস্থিতি টের পেয়ে দ্রুত ভয়ে চেয়ার থেকে উঠে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। ঘরে এসে প্রবেশ করলো আমির। রিদওয়ানের ধারণাই সত্যি। আমির পদ্মজার চিৎকার শুনেই চলে এসেছে। আমির এখানে আছে জানলে রিদওয়ান শফিককে নিষেধ করত। শফিকও তো বলেনি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। শফিক আমিরকে দেখে হাসল, বলল, আমির, এই বউ তো। চোখের পলকে সেই হাসি মিলিয়ে যায়, কথা বলাও থেমে যায়। আমির থাবা মেরে ধরে শফিককে। রিদওয়ান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। এইটু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শফিক কিছু বুঝে ওঠার পূর্বে আমির ছুরি দিয়ে শফিকের গলায় রগ কেটে ফেলে। রক্ত ছিটকে পড়ে পদ্মজার উপর। আমির নিঃশ্বাস বন্ধ রেখে ছুরি দিয়ে শফিকের দুই চোখে আঘাত করে, পেটে বুকে আঘাত করে। শফিকের মাথা দুই হাতে ধরে দেয়ালে শব্দ তুলে আঘাত করে। শফিকের মুখ থেকে গ্যার গ্যার ধরনের একটা শব্দ বেরিয়ে আসে। সেই শব্দ আর আমিরের বিশ্রী গালিগালাজ পদ্মজার ভীত হয়ে পড়ে। রক্তে সারা ঘর রক্তপুরী হয়ে উঠেছে। পদ্মজার শরীর কাঁপতে থাকে। সে কখনো আমিরকে খুন করতে দেখেনি, আজই প্রথম দেখেছে। কি নির্মম তার খুন করার ধরন, কি হিংস্র তার চাহনি, তার আক্রমণ। চোখের পলকে মানুষ খুন করে ফেলেছে। পদ্মজা চোখ বুজে জোরে জোরে কাঁদতে থাকলো। আমিরের সারা মুখে রক্ত, চোখ দুটি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, হাঁপাচ্ছে না। দরজার বাইরে এসে দাঁড়ালো মজিদ, খলিল, রাফেদ আর মুহূর্তে চারদিক থমকে যায়, থেমে যায় সব শব্দ। শফিকের রক্তাক্ত দেহটি মেঝেতে পড়ে আছে। চোখ দুটি যেন বেরিয়ে এসেছে। গলার রগ থেকে ছিটকে রক্ত বের হচ্ছে। যে কোনো সাধারণ মানুষের কাছে এই দৃশ্য দেখা মানে ওই মুহূর্তে মৃত্যুবরণ করা, গড়গড় করে বমি করা। পদ্মজার সারা শরীর কাঁপছে। এমন মানুষের সাথে সে কিছুতেই পারবে না। মুহূর্তের ঘটনায় সে হার মেনে নিয়েছে। মনে প্রাণে নিজের মৃত্যু চাইছে। এই মুহূর্তে মনে ভয় ছাড়া আর কিছু নেই। ভালোবাসা, রাগ, ঘৃণা, ক্রোধ কিছু নেই। সে শুধু ভয় পাচ্ছে। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 63তম পর্ব। আমির হাতের ছুরি চেয়ারের উপর রাখলো, তারপর রক্তমাখা জ্যাকেট খুলে মেঝেতে ফেলল। পদ্মজা ভয়ে মিয়ে গেছে, অস্বাভাবিকভাবে ফোঁপাচ্ছে। খলিল যত দ্রুত সম্ভব জায়গা ছেড়ে চলে গেলেন। মজিদ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিকৃত রূপ ধারণ করলেন। শফিক তাদের কত কাজে লাগতো সেটাও শেষ। পদ্মজাকে তার শুরু থেকেই অপছন্দ। মেয়েটার রূপের আড়ালে তিনি আগুন দেখতে পান, যে আগুন আমিরকে ঘায়েল করে তাদের নিঃশেষ করে দিবে। কিন্তু এই মুহূর্তে আমিরকে কিছু বলে লাভ নেই, পরে সময় করে বোঝাতে হবে। মাথায় অনেক চিন্তা নিয়ে তিনিও জায়গা ত্যাগ করলেন। আমির তার গায়ের শার্ট খুলে হাত মুখের রক্ত মুছে পদ্মজার দিকে এগিয়ে আসলো। পদ্মজা আমিরের দিকে তাকানোর সাহস অবধি পাচ্ছে না। সে খুনের দৃশ্যটি বারবার দেখছে। মনে হচ্ছে এই বুঝি আমির, তার চোখ দুটি। না, ভাবা যাচ্ছে না। পদ্মজা নিঃশব্দে কাঁদতে থাকলো। আমির ছুতেই দূরে সরে যাওয়ার চেষ্টা করে। আমির 2 সেকেন্ডের জন্য থামে, তারপর জোর করে পদ্মজাকে বসালো। পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা বিছানার এক কোণে চলে গেল।
সে স্থির হতে পারছে না। তার মন শরীর ভীষণভাবে অস্থির হয়ে পড়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছে। আমির অনেকক্ষণ পদ্মজার ভয় পাওয়া দেখলো, তারপর ডাকলো, পদ্মজা। পদ্মজা হাঁটুতে মুখ গুজে রেখেছে, সে আমিরের ডাকে সাড়া দিল না। আমির উঁচু কণ্ঠে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিছু করব না। তাও পদ্মজা তাকায় না, তার শরীর বিরতিহীনভাবে কাঁপছে। আমির বিছানায় উঠে আসে, জোর জোর জবরদস্তি করে পদ্মজাকে নামিয়ে আনে বিছানা থেকে, ধমক দেয়, পাজাকোলা করে নিয়ে আসে A4 ঘরে। এই ঘরটা অন্যরকম, সাধারণ ঘরের মতো। পদ্মজাকে বিছানায় রাখতেই পদ্মজা আমিরকে জোরে ধাক্কা দিল, কিন্তু অদ্ভুত, তার ধাক্কায় আমির এক আঙ্গুলও নড়েনি। আমিরকে পদ্মজার আর স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে দানব। একটা দানব দাঁড়িয়ে আছে সামনে, সে মুক্তির জন্য ছটফট করছে আর কাঁদছে। আমির পদ্মজাকে স্থির করার চেষ্টা করে, পদ্মজা কিছুতেই স্থির হয় না। সে তার মাকে খুঁজছে, মুক্তি চাইছে। ভয়ে তার শরীর শীতল হয়ে গেছে, বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদছে। আমিরের ধৈর্য ভেঙে যায়, জোরে ধমকে ওঠে, কান্না থামাও, থামাও বলছি। পদ্মজা কান্না থামানোর চেষ্টা করে, ভয়ার্ত চোখে আমিরের দিকে তাকায়। আমির আসার সময় আরভিদকে দেখেছে। আরভিদের হাতে একটা ব্যাগ ছিল, সে পদ্মজাকে রেখে দরজার কাছে এসে আরভিদকে ডেকে ব্যাগ নিল। ব্যাগে পদ্মজার ওষুধপত্র, শাড়ি, ব্লাউজ, সোয়েটার, শাল রয়েছে। যখন বের হয়েছিল তখন বাইরে লতিফা দাঁড়িয়েছিল। ফরিনা পাঠিয়েছেন পদ্মজার খোঁজ নিতে, নয়তো তিনি খাবেন না, তাই লতিফা বাধ্য হয়ে এসেছিল। আমির লতিফাকে দেখে রেগে যায়, লতিফাও ভয় পেয়ে যায়। তবে আমির রেগে কিছু বলল না, শুধু প্রশ্ন করলো কেন এসেছে। তারপর উত্তর দিয়ে দিল পদ্মজা ভালো আছে। একটা ব্যাগে যেন পদ্মজার দরকারি জিনিসপত্র দিয়ে দেওয়া হয়। শেষ রাতে যেন বাড়ির পিছনে অপেক্ষা করে। আর 2 দিন থাকা হবে এখানে। 2 দিন পদ্মজাকে চোখের আড়াল করা যাবে না। লতিফা শেষ রাতে ব্যাগ নিয়ে আসে। আমির লতিফার কথা ভুলে যায়। তারপর যখন মনে পড়ে আরফিদকে পাঠায়। আমির ব্যাগ থেকে শাড়ি ব্লাউজ বের করে বিছানার একপাশে রাখলো। পদ্মজাকে বলল, তখন বমি করেছো, এখন আবার রক্তও লেগেছে, পাল্টে নাও। আমিরের কণ্ঠ শান্ত স্বাভাবিক, কিছু মুহূর্তে আগের ঘটনা কোনো ছাপ নেই তার মুখে। সে পদ্মজার জবাবের জন্য অপেক্ষা করে। পদ্মজা জবাব দেয় না, তার ফোঁপানো ধীরে ধীরে কমে আসে, ফিরে আসে তার স্থির স্বভাবে। পদ্মজার গাল থেকে রক্ত ঝরছে। আমির তুলা এনে কিছুটা বিছানায় রাখলো, আর কিছুটা দিয়ে পদ্মজার গালের রক্ত মোছার জন্য পদ্মজার এক হাত ধরে তার দিকে ফেরানোর চেষ্টা করতে চাইল। তখনই পদ্মজা ছ্যাঁত করে উঠে দূরে সরে যায়, চোখ বড় বড় করে বলল, দূরে থাকুন, রক্ত ঝরছে তো, আমারটা আমি দেখে নিতে পারবো। পদ্মজা বাকি তুলাটুকু নিজের গালে চেপে ধরল। আমিরের আর কি বলার, সে পদ্মজার সাথে কথা বাড়ানোর সাহস পায় না। বিছানার চেয়ে অনেকটা দূরে গিয়ে কাঠের চেয়ারে বসলো। দুজন দুই দিকে বসে থাকে চুপচাপ। নিস্তব্ধ শান্ত পরিবেশের জন্য পদ্মজার নিঃশব্দে কান্না করাটা শুনতে পাচ্ছে আমির। সে কথা বলতে গিয়ে দেখলো তার কথা ফুটছে না। আরো 2বার চেষ্টা করার পর কথা ফুটল, কি করবে ভেবে পাচ্ছে না, অসহায় মনে হচ্ছে নিজেকে। পদ্মজা আগুন দৃষ্টি নিয়ে তাকালো, কটাক্ষ করে বলল, আনন্দ হচ্ছে আপনার? আনন্দ হওয়ার কি আছে? কিছু নেই। না, ওই লোকটিকে খুন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করেছেন। নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করলে তোমার কাছে ভালো হতে পারবো? পদ্মজা থমকালো, সময় নিয়ে বলল, আপনি আমার মাকে খুন করতে চেয়েছেন। আপনি আমাকে একটার পর একটা মিথ্যা বলেছেন, আর অন্যদের সাথে নৃশংসতার কথা না হয় বাদই দিলাম, তারপরও আমি আপনাকে ভালো মনে করব? সেটাই তো বললাম। তীব্র ঘৃণায় পদ্মজার মুখ ফিরিয়ে নিল। আমির বলল, এসব কে বলেছে? মিথ্যে তো বলেনি, রিদওয়ান। সত্য তো? আমির উত্তর দিল না। পদ্মজা বলল, আমার নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে। আপনার মতো একটা মানুষের সাথে এতদিন বসবাস করেছি আমি। গোসল করে পরিষ্কার হয়ে যাও। মজা করছেন? না। তারপর তো ঠিকই ছুবেন, জোর করে অপবিত্র করে দিবেন।
পুরুষ তো আপনি, পেরে উঠবে না কোনো নারী। নারী তো ভোগের জিনিস, ভোগ করে করে ফেলে দেওয়ার জিনিস। আমিরের কপাল ভাঁজ পড়ে। বলল, কবে তোমাকে জোর করেছি? আপনাকে ভালো মানুষ ভেবে, স্বামী ভেবে কখনো জোর করার সুযোগ দেইনি। ভালোবেসে না? দয়া করে ভালোবাসার নাম মুখে নিয়েন না। আমার রূপের পাগল আপনি। আমার মতো সুন্দর মেয়ে আপনি দুটো দেখেননি, এই জন্য রেখে দিয়েছেন। বিয়ে করেছেন, হালাল সনদের অধিকারে ভোগ করেছেন। আমার এই সৌন্দর্য যদি না থাকতো, কবেই ছুঁড়ে দিতেন আবর্জনায়। রূপ দিয়ে অহংকার করছো? পাগল হয়ে গেছো তুমি? তাই করছি। আপনার ভাই রিদওয়ান মনোরঞ্জনের জন্য আমাকে তুলে আনতে গিয়েছিলেন, নিজের বউকে অন্যজনের ভোগের জন্য আনতে গিয়েছিলেন। আমির হাসলো, হেসে বলল, তখন তুমি আমার বউ ছিলে? দেখার পর হয়েছ। আমিরের হাসি পদ্মজার রাগ আরো কয়েকগুণ বাড়িয়ে দিল। আমার এই সুন্দর মুখ না থাকলে আমার জায়গায় কি আপনার বিলাসবহুল বাড়িতে হতো, স্থায়ী রক্ষিতা হিসেবে? তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? তোমার সাথে এমন কথাবার্তা যায় না। আপনি তো আমাকে আমার জায়গায় থাকতে দিলেন না। আমাকে আপনার স্তরেই নামতে হবে এখন, নয়তো বাঁচব কি করে? কয়দিন পর তো আমার বোনদের উপর আপনার হাত পড়বে। ব্যবসায় বিপদে পড়েছেন তো। আটপাড়ার মেয়েদের। পদ্মজা আমিরের কথা কেড়ে নিয়ে বলল, জানি আমি, কিন্তু সেই নিয়ম ভেঙে আপনি আমাকে ঠিকই তুলে আনতে গিয়েছিলেন। মেয়ের প্রয়োজনে আমার বোনদের উপর হাত দিবেন না তার কোনো নিশ্চয়তা আছে? যেখানে আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন। তোমার বোনদের উপর কখনো কোনো আক্রমণ আসবে না। তুমি খুব বেশি কথা বলছো। শরীরের শক্তির সাথে তো পেরে উঠিনি, তাই কথা বলে মাথা খাচ্ছ। আপনার মরে যেতে ইচ্ছে করে না? এত খারাপ কাজ করার পরও নিজেকে ক্লান্ত মনে হয় না? মনে হয় না এইবার থামা উচিত? আমির মেরুদণ্ড সোজা করে বসলো। বলল, অনেক কথা বলেছ, এইবার গোসল করে খাওয়া দাওয়া করে আমাকে সুযোগ দাও। কিসের সুযোগ? তোমাকে বাধার। আমাকে বের হতে হবে আবার। পদ্মজা অন্যদিকে ফিরে বসে, যার অর্থ সে গোসল করবে না। তার অসহ্য লাগছে আমিরকে। আমিরের খুন করার অভিজ্ঞতা দেখে হাতাহাতি করার সাহস মরে গেছে। এখন থেকে যা করতে হবে পরিকল্পনা মাফিক করতে হবে, নয়তো সে কিছুতেই পারবে না। মেয়েগুলোর মুক্তির আকুতি করে যে লাভ নেই সেটাও বুঝে গেছে। আমির চেয়ার ছেড়ে উঠে আসলো, খপ করে পদ্মজার হাতে ধরল। বলল, যাও গোসলে। ছাড়ুন, কিরমির করে বলল পদ্মজা। গোসলে যাও। গোসল করে খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেয়ে আমাকে ধ্বংস করার পরিকল্পনা করো। নাটক করছেন কেন? নাটক তো তুমিও করছো। যেভাবে কথা বলছো এটা তো তুমি না। উফ, ছাড়ুন। আমাকে বাধ্য করো না তোমাকে গোসল করিয়ে দিতে। পদ্মজা বিস্ফোরিত হয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, তখনই আমি মরে যাব। সেজন্যই বলছি, নিজে যাও। আমি আপনার কথা শুনবো না। আমার হাতের মার কিন্তু খুব শক্ত। নরম আছি, নরম থাকতে দাও। অন্যজনকে দিয়ে মার দিয়েছেন, এবার নিজে মারাটা বাকি। মেরে দিন না, এখনই মেরে দিন। আমি কাউকে মারতে বলিনি, কিন্তু এরকম চলতে থাকলে তুমি আমার হাতে শক্ত আঘাত পাবে। পদ্মজার চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে ভেজা কণ্ঠে বলল, সেদিনটাও যে আমাকে দেখতে হবে আমি জানি। তাহলে এখন কেন দরদ দেখাচ্ছেন? নাটক করছেন কেন? পদ্মজা, আমার দেরি হয়ে যাবে। সময়টা আমার কাছে খুব মূল্যবান। 2 দিন ধরে ঘুম হচ্ছে না, মাথা চড়ে আছে। কথা শোনো। পদ্মজা কিছু বলার মতো খুঁজে না পেয়ে থুতু ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় আমির হতবম্ব। পদ্মজা কথায় কথায় থুতু ছুঁড়ে দিচ্ছে, যা অপমানজনক। কিন্তু আমির কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে পদ্মজাকে জোর করে টেনে নামালো। বলল, গোসলে যাও। গায়ের জোর দেখাচ্ছেন? দেখাচ্ছি। 6 বছর তো জোরই দেখিয়েছেন, তোমার সম্মতিতে। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো, শান্ত গভীর ক্লান্ত দুটি চোখ। হিংস্রতার বিন্দুমাত্র রেশ নেই। খাড়া নাক, পাতলা ঠোঁটে হালকা গোলাপি ছাপ, থুতুনিতে কাটা দাগ, এলোমেলো চুল, কপালে দারুণ দুটো ভাঁজ। উত্তপ্ত চেনা নিঃশ্বাস মুহূর্তে মনে
করিয়ে দেয় প্রাণের স্বামীর কথা। কত কত আদর সোহাগ ভালোবাসার ছন্দ এই মানুষটিকে ঘিরে। ঘৃণার মোটা দেওয়াল ভেঙে ভালোবাসা অনুভূতিটি কি অদ্ভুতভাবে ছুঁয়ে ফেলল পদ্মজাকে। চোখের সামনে রঙিন পর্দাটা সরে গিয়ে হয়ে ওঠে ক্রোধী। পদ্মজার চাপা সুরে আমিরকে জানায়, শেষ অবধি আমি পদ্মজাই থাকবো। আমির পদ্মজার সুরেই বলল, পারবে না, আমার সাথে তুমি পারবে না। বিশ্বাস করো, গায়ের জোরে বুদ্ধির খেলায় আমার সাথে পারবে এমন মানুষ জন্মিয়েছে সেটা আমি বিশ্বাস করি না। তবে কোনো অনুভূতি জন্মালেও জন্মাতে পারে। আমিরের শেষ কথা দেয়ালে 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 প্রতিধ্বনি তুলে। কোনো অনুভূতি কি তলোয়ারের চেয়েও ধারালো হয়? সত্যি কি অনুভূতি কারো ধ্বংসের কারণ হতে পারে? তাহলে সেই অনুভূতি পদ্মজা কোথায় পাবে? সে অনুভূতি দিয়ে আমিরকে নিঃস্ব করে মৃত্যুর দুয়ারে পাঠানো যাবে? শেষ হবে ২০০ বছরের পাপ। আমিরের পদ্মবতী হয়ে উঠবে শুধুমাত্র পদ্মজা। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৬৪তম পর্ব। পদ্মজার শরীর ঘামে ভিজে একাকার, প্রচণ্ড গরম লাগছে। সকালে খুব ঠান্ডা ছিল, সোয়েটার পরার পরও তার শরীর কাঁপছিল। তাই আমির পদ্মজার গায়ে শাল পেঁচিয়ে দিয়েছিল। তারপর তো আমির বেরিয়ে গেল। এখন পদ্মজার গরমে ঘামছে। সময়টা দুপুরবেলা, সূর্য আজ অনেক তেজ নিয়ে আকাশে উঠেছে। পদ্মজার হাঁসফাঁস লাগছে, গরমে মাথা ব্যথা হয়ে গেছে। বসে থাকতে থাকতে কোমরও যেন অবশ হয়ে গেছে। আশেপাশে কোনো সাড়া শব্দ নেই। ভোরের দিকে মেয়েদের চিৎকার কানে এসেছিল। পদ্মজার কিছু করার ছিল না, সে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। খট করে দরজা খুলে যায়। পদ্মজা চোখ তুলে তাকালো। আমির এসেছে, পরনে ফুলহাতা সাদা গেঞ্জি। পদ্মজা চোখের দৃষ্টি সরিয়ে নিল। আমির পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর শাল সরাতে চাইলে পদ্মজা বাধা দিয়ে বলল, আমি পারবো। আমির সরে দাঁড়ালো। পদ্মজা গা থেকে শাল বিছানে রেখে সোয়েটার খুলল। তারপর কাট গলায় বলল, দয়া করে আমাকে আর বাঁধবেন না। নিজের পায়ে নিজে কুড়াল মারার স্বভাব আমার নেই। বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। ২-৩ দিন বসে থাকলে হাড় ক্ষয় হয় না। পদ্মজা হতাশ হয়ে বলল, আমার যন্ত্রণা হয়, ঝিমঝিম করে পা। আমির ঘরের এক কোণে থাকা কাঠের বক্সের দিকে এগোতে এগোতে বলল, মামার বাড়িতে আসনি যে, যেভাবে চাইবে সেভাবেই হবে। ২১টা মেয়ে কি জোগাড় হয়ে গেছে? আচমকা পদ্মজার এমন প্রশ্ন, তাও শান্ত কণ্ঠ। আমির বক্সের তালা খুলে একটা ছুরি বের করলো। পদ্মজার জবাব দিল স্বাভাবিক কণ্ঠে, এত সহজ নাকি? এত সব রিদওয়ান কেন যে তোমাকে বলল? আপনি আমার মাকে কিভাবে মারতে চেয়েছিলেন? পথের কাঁটা রাখতে নেই। পদ্মজা চমকে গেল, আহত হলো। আমির কত সহজভাবে তার মাকে উদ্দেশ্য করে বলল, পথের কাঁটা রাখতে নেই। পদ্মজা কথা বলার মতো আর মন পাচ্ছে না, কষ্টও যেন সয়ে গেছে। তীক্ষ্ণ চোখে আমিরের পিঠের উপর তাকিয়ে রইল। আমির উবু হয়ে কি যেন খুঁজছে। দরজা খোলা। পদ্মজা পরিকল্পনা করলো সে এখন এক দৌড়ে ধরক্তে চলে যাবে। যে ভাবনা সেই কাজ। এক পা করে পিছিয়ে যায়। আমির না দেখেই পদ্মজার উদ্দেশ্যে বলল, পালাতে পারবে না। পদ্মজা থমকে দাঁড়ালো, বলল, পালাচ্ছি না। আমির উঠে দাঁড়ালো, পদ্মজার দিকে তাকিয়ে বলল, তো কোথায় যাচ্ছ? পদ্মজা বিছানায় এসে বসলো। তার মাথায় কোনো কাজই করছে না। এখানে কোনো পথ নেই, সব পথ যেন বন্ধ করা। সে ভীষণ বিরক্তি নিয়ে বলল, আমি তো আপনার কোনো ক্ষতি করছি না, করবও না। আমাকে বাঁধবেন না, অনুরোধ। ছলনার পথ নিতে চাইছো? ছলনা করব কেন? টয়লেটে যেতে পারি না, শুতে পারি না? স্বামীর নতুন বাড়িতে এসেছি তো নাকি, একটু শান্তি তো দিবেন। অভিনয়ে খুব কাঁচা তুমি, হচ্ছে না। ভালো করে অভিনয় করো, নয়তো যা বলার সোজাসুজি বলো। পদ্মজা থতমত খেয়ে গেল। সে সোজাসুজি আর কিছুই বলল না। এক রাত চলে গেছে, মানে আর ৭ দিন বাকি। কিছু করতে পারবে তো? আমির বক্স থেকে একটা বস্ত্র হাতে নিল। পদ্মজার দিকে ফিরে বলল, যদি এটা ধরতে পারো তোমার বসা শোয়া সবকিছুর ব্যবস্থা করে দিয়ে যাব। কথা শেষ করেই বস্ত্রটি পদ্মজার দিকে ছুঁড়ে মারল।
পদ্মজা ধরে ফেলল। আমির আবার বক্সের দিকে ফিরল, বলল, দারুণ, আমি আমার কথা রাখব। পদ্মজা বস্তুটির এক মাথা ধরে টান দিতে একটা ছুরি বেরিয়ে আসে। সে অবাক হয়ে আমিরের দিকে তাকালো। আমির মনোযোগ দিয়ে কি যেন খুঁজেই চলেছে। পদ্মজা তাৎক্ষণিক ভাবল, ছুরি দিয়ে সে আমিরকে ভয় দেখাবে, ভয় দেখিয়ে সবগুলো মেয়েকে বাঁচিয়ে ফেলবে। তার উত্তেজিত মস্তিষ্ক গভীরভাবে কিছু আর ভাবল না। পরিস্থিতিকে পানির মতো সহজ ভেবে সে ধীরে ধীরে এগিয়ে গেল। আমির আর চোখে খেয়াল করলো পদ্মজা আসছে, আর তার হাতে ছুরি। তাও আমির নড়ল না, এইভাবেই রইল। আমির যখন একটু দূরে, তখন পদ্মজা হাঁটা থামিয়ে দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে বলল, সবগুলো মেয়েকে ছেড়ে দিন, নয়তো আমি আপনাকে মেরে ফেলবো। আমির হাসল, বলল, পদ্মজা, এখানে শুটিং হচ্ছে না। পদ্মজা অপ্রস্তুত হয়ে আছে, তবুও সে ভাঙা গলায় হুংকার ছেড়ে বলল, যা বলছি করুন। আমির নাছোড়বান্দা সুরে বলল, করব না। পদ্মজা আশার পাহাড় দুই ভাগ হয়ে যায়, তবুও সে হার মানার মেয়ে না। আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না। এত লম্বা হয়ে লাভ কি হলো? স্বামীর গলায় ছুরি ধরতে পায়ের আঙ্গুলের উপর ভর দিতে হচ্ছে তোমার। এবার পায়ের পাতা মাটিতে ফেলো, নয়তো আঙ্গুল ভেঙে যাবে। পদ্মজা দাঁতে দাঁত কিরমির করে বলল, গতকাল থেকে আপনি আমার সাথে মশকরা করে যাচ্ছেন। আমির চমৎকার কৌশলে তার জায়গায় পদ্মজাকে নিয়ে আসে, আর পদ্মজার জায়গায় সে চলে আসে, শুধু ছুরিটা আলাদা। আমির বলল, তোমার হাতের ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না, ভোঁতা ছুরি। খেয়াল না করেই আমাকে আক্রমণ করতে চলে এসেছো। মশকরা আমি করছি নাকি তুমি বাচ্চাদের মতো আচরণ করছো? বুদ্ধি হাঁটুতে চলে এসেছে। গতকালের শফিকের মৃত্যুটা তোমাকে তোমার জায়গায় থেকে নড়বড় করে দিল। সেখানে আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছো, বোকা মেয়ে। এখন আমি যদি তোমার গলায় শিরাটা কেটে ফেলি? আমার হাতের ছুরি কিন্তু ভোঁতা না। পদ্মজার মেরুদণ্ড সোজা হয়ে যায়। আমির এমনভাবে চেপে ধরে ছুরি ধরেছে যে মনে হচ্ছে এখনই আমির তার প্রাণ নিয়ে নিবে। কিন্তু আমির সেটা করল না, পদ্মজাকে আলগা করে দিল। পদ্মজা ছাড়া পেয়ে দূরে সরে দাঁড়ালো। আমির বলল, আগে ঘোর কাটিয়ে নিজের অবস্থানে ফিরে আসো। কথা শেষ করে যখনই আমির বের হবে, তখন পদ্মজা প্রশ্ন করল, এত মন্দ ভাগ্য কেন আমার হলো? আমির কোনো জবাব না দিয়েই চলে গেল। পদ্মজা মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল। সে কোন দিকে যাবে, কি করবে, দিক দিশা পাচ্ছে না। এত ভেবেও কোনো কুলকিনারা পেল না। আমির যদি তাকে বেঁধে না যায়, তবে সে কিছু করার চেষ্টা করত, কিন্তু সেটা কখনোই হবে না। আমির বোকা না, সে খুব সতর্ক এবং চালাক। পদ্মজা কান্না করা ছাড়া করার মতো আর কিছু পাচ্ছে না। নিজের কপাল চাপড়ে শুধু কান্না করাই সুযোগ আছে এখানে। পদ্মজার হাতে আমির হ্যান্ডকাপ পরিয়ে দিল। পদ্মজা কিছু বলল না, আমিরও বলল না। হ্যান্ডকাপ পরিয়ে আমির তার মতো চলে গেল। বের হওয়ার পূর্বে আরভিদকে বলল, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে, যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলো না। আমি বড় দরজার নতুন তালা দিয়েছি, চাবি একটা, আর সেটা আমার কাছে। যাই করুক বের হতে পারবে না। আরভিদ বলল, যদি আমাকে আক্রমণ করে? ও হাত ছাড়া কাউকে আক্রমণ করতে পারে না, তাই নির্ভয় থাকবে। যা ইচ্ছে করুক, পাত্তা দিবে না। মনে করবে পিঁপড়া ঘোরাঘুরি করছে। আরভিদ বলল, জি স্যার। মেয়েগুলোকে খাবার দিবে? আমার আসতে অনেক রাত হবে। জি স্যার। আমির রাফিদকে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার পূর্বে ভালো করে সবকিছু দেখে নিল। পদ্মজা দ্বারা ক্ষতি হতে পারে এমন কোনো পথ আছে নাকি? নেই। আমির নিশ্চিন্তে বেরিয়ে যায়। পদ্মজা হাঁটুতে মুখ গুজে বসে আছে। আচমকা তার খেয়াল হলো তার হাত বন্দি, কিন্তু পা বন্দি না। দরজাও খোলা। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, বেরিয়ে আসলো বাইরে। চারিদিকে নির্জন, থমথমে। সে আগে প্রতিটি ঘর দেখল। এই টু রিদওয়ান ঘুমাচ্ছে, বাড়ি ঘরগুলো খালি। সে পা টিপে টিপে স্বাগতম দরজা পেরিয়ে ধরক্তে দরজার সামনে এসে দাঁড়ালো। ধরক্তের মানে সে মনে মনে ভেবে নিয়েছে ধর্ষণ এবং ধ্বংস থেকে নেওয়া রক্তটা বোধ হয় এদের মনের আনন্দ।
তাই নামকরণ দিয়েছে ধরক্ত। পদ্মজা দরজা ধাক্কা দিতেই আরভিত সামনে এসে দাঁড়ালো। মৃদুল সাইকেল নিয়ে বড় সড়কে পূর্ণার জন্য অপেক্ষা করছে। তারা রায়পুর মেলায় যাবে। আজ শেষ দিন। পূর্ণার নাকি অনেক দিনের ইচ্ছে রায়পুর মেলায় যাওয়ার, কিন্তু হেমলতা কখনো মেলায় যেতে দেননি। তিনি সবসময় ভিড় থেকে মেয়েদের দূরে রেখেছেন। পূর্ণা তার বন্ধুদের কাছে শুধু শুনেছেনই, কখনো যায়নি। কথায় কথায় যখন মৃদুলকে সে বলল তার ইচ্ছের কথা, মৃদুল তাৎক্ষণিক পূর্ণাকে জানালো, আমি তোমায় নিয়ে যাব। কাইল দুপুরে বড় সড়কে আইসা পইর, বোরকা পইরা আসবা। মৃদুল অপেক্ষায় করতে করতে বিরক্ত হয়ে ওঠে। তখন দূরের ক্ষেতে দেখা যায় পূর্ণাকে, কালো বোরখা পরা, আপাদমস্ত ওড়না দিয়ে ঢেকে রাখা, মাথার উপর তুলে রেখেছেন নিকাব। সড়কের দুই পাশে বৃন্তিন ক্ষেত, ক্ষেতের আইল ধরে ছুটে আসছে পূর্ণা। ওড়নার আংশিক অংশ বাতাসে উড়ছে। মৃদুল মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পূর্ণা মৃদুলের কাছে এসে হাঁপাতে থাকলো। হাঁপাতে হাঁপাতে বলল, অনেক দেরি হয়ে গেছে তাই না? বড় আম্মা আসতেই দিচ্ছিল না। মৃদুল পূর্ণার পাতলা ত্বকের মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, কি বইলাইছো? কিছুই না, বলছিলাম সুরুজ চাচার বাড়িতে যাব। তখন বলল, কোথাও যাওয়া যায় নাই। আপা জানতে পারলে নাকি বড় আম্মার উপর রাখবে, তাই না বলেই চলে এসেছি। চিন্তা করবো তো, না বলে কতবার বের হয়েছি, কিছু হবে না। মৃদুল তাড়া দিয়ে বলল, তাইলে তো হইলই, তাড়াতাড়ি উঠো, যাইতে সময় লাগবো। পূর্ণা এতক্ষণে সাইকেল খেয়াল করলো। সে বলল, সাইকেলে করে যাব? মৃদুল ফিরে তাকালো, বলল, তাইলে কি দিয়ে যাইবা? হাইটা গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাত লাগবো। মৃদুলের পিছনে থাকা খালি জায়গাটা পূর্ণা তাকালো। মৃদুলের খুব কাছে, আর এখানে বসলে মৃদুলের প্যাট জড়িয়ে ধরতে হবে। ভাবতেই পূর্ণার হাড় হিম হয়ে আসে। এতদিনের পরিচয়, একজন আরেকজনকে হাতও ধরেনি, আর আজ এত কাছে বসে প্যাট জড়িয়ে ধরতে হবে। পূর্ণা ঢোক গিলে মিনমিনিয়ে বলল, সাইকেল দিয়ে যাব না আমি। মৃদুলের ভ্রুযুগল বেঁকে যায়। সে ধমকে উঠে, নাটক করতেছো কেন? তাড়াতাড়ি উঠো, আর মুখটা ঘুরো, মানুষ দেখব। সূর্যের কিরণ এসে পড়ে মৃদুলের চোখে মুখে। স্নিগ্ধ চকচকে ফর্সা মুখের সাথে বেঁকে যাওয়া দুটি ভ্রু কি সুন্দর করেই না মানিয়েছে। পূর্ণা সেদিকে চেয়ে থাকে, কিছু বলতে পারল না। নিকাব দিয়ে মুখ ঢেকে মৃদুলের পিছনে বসলো। মৃদুল মৃদু হাসলো, যা চোখে পড়ল না পূর্ণার। মৃদুল সাইকেলের চাকায় পা দিতেই পূর্ণা খামচে ধরে মৃদুলের শার্ট। মৃদুলের সর্বাঙ্গে একটা অজানা অচেনা সুন্দর অনুভূতি উথাল পাথাল ঢেউ উঠে। পূর্ণার বুকে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। নিঃশ্বাস এত বেশি এলোমেলো হয়ে পড়ে যে পূর্ণা মনে হচ্ছে এখনই সে মারা যাবে। মৃদুল আটপাড়া পার হয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, কাঁপতেছো কেন? পূর্ণা কিছু বলতে পারল না। কি লজ্জা! সে কাঁপছে সেটাও মৃদুল টের পাচ্ছে। পথের দুই দিকে যতদূর চোখ যায় বিস্তৃত মাঠ, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। পূর্ণা দূরে চোখ রেখে চুপ করে রয়েছে। মৃদুল বলল, পূর্ণা, এ কেমন মায়াময় ডাকা? পূর্ণার হৃদয়ে ওঠা অপ্রতিরোধ্য তুফান বেড়ে যায়। বুকে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন? যদি মৃদুল শুনে ফেলে? সে তো লজ্জায় মরেই যাবে। মৃদুল আবার ডাকলো, পূর্ণা। পূর্ণা জবুতবু হয়ে উত্তর দিল, কি? আমার হাত পা অবশ হইয়া যাইতেছে কেন? আমারও। সাইকেল থেমে গেল। মৃদুল পূর্ণাকে বলল, নামো। পূর্ণা নামলো। মৃদুল বলল, সাইকেল দিয়ে আর যাওয়া যাইব না, দূরে থাকা ভালো। তোমার ছোঁয়া বিজলির মতন বাইরা যাইতেছে আমারে। মৃদুলের কথা শুনে পূর্ণার খুব হাসি পেল। সে হাসি আটকে রাখতে পারল না, হেসে ফেলল। যদিও হাসি দেখা যায়নি, তবে মৃদুল বুঝতে পারল পূর্ণা হেসেছে। সে মুখ ভার করে বলল, হাসো হাসো, হাসবাই তো, আরেকটু হলে মরেই যেতাম। পূর্ণা সশব্দে হেসে উঠল। মৃদুল বলল, হইছে, আর হাসা লাগবো না, হাঁটো। মাঠের মাঝখান দিয়া যাই কি বলো? তাইলে তাড়াতাড়ি যেতে পারবো। পূর্ণা হ্যাঁ সূচক মাথা নাড়ালো, বলল, সাইকেল কি করবেন? হাত দিয়ে ঠেলে নিয়ে যাব। দুজন তাড়াতাড়ি পা চালিয়ে রায়পুর চলে আসে।
মেলায় ঢুকতেই আসরের আজান পড়ে যায়। পূর্ণার মাথায় যেন বাজ পড়ে। সে ভীত কণ্ঠে বলল, আসরের আজান পড়ে গেছে, বাড়ি কখন যাব? একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে, আসুন চলে যাই। মাত্রই তো আইলাম, কিছু কি না, এরপর যেমনে দেরি হয়ে যাবে। খালি চুড়ি আর লিপস্টিক হইলেই নিয়ে যাব, আসো। মৃদুল শক্ত করে পূর্ণার হাত ধরল। এই প্রথম মৃদুল তার হাত ধরেছে। সঙ্গে সঙ্গে পূর্ণার মনে হয় চারিদিকের সব ভিড় কোলাহল থমকে গেছে। থমকে গেছে নাগরদোলার ক্যাচক্যাচ শব্দ। পূর্ণার মনের আঙ্গিনা জুড়ে নৃত্য শুরু হয়। সে ভুলে যায় তার বাড়ি ফেরার তারা। মৃদুল সেদিকে নিয়ে যায় যেদিকে ছুটে যায়। চারিদিকে কত শব্দ, কত মানুষ, রং বেরঙের কত শাড়ি, গহনা, চুড়ি। কিছুই পূর্ণার চোখে পড়ছে না, শুধু অনুভব করছে একটা পুরুষালী শক্ত হাত তার শক্ত করে ধরে রেখেছে। মনে মনে এই মানুষটাকে সে ভালোবাসে। রঙিন রঙিন স্বপ্ন দেখে। এই সমাজ বিয়ের বাজারে সাদা কালোর ভেদাভেদ করবে জেনেও সে ভালোবাসে। গায়ের রং মেনে কি আর ভালোবাসা হয়? মৃদুল একটা চুড়ির দোকানে সামনে গিয়ে দাঁড়ালো। 8 ডজন চুড়ি কিনলো। পূর্ণা মানা করেছে, মৃদুল শুনেনি। চুড়ি কেনার পর মৃদুল বলল, অন্য কিছু দেখো। নূপুর নিবা না? পূর্ণা মাথা নাড়ালো। সে নূপুর নিবে। সে একটা একটা করে নূপুর দেখা শুরু করলো। মৃদুল 1 ডজন সুতার চুড়ি হাতে নিল। চুড়িগুলো নিজের চোখের সামনে ধরল। চুড়ির গোল ফাঁকা অংশে পূর্ণার মুখটা ভেসে ওঠে। নিকাব মাথার উপর তুলে রাখা। চিকন নাকে নাকফুলটা জ্বলজ্বল করছে। পূর্ণা একজোড়া নূপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো। মৃদুল দ্রুত চুড়ি সরিয়ে নিল। অন্যদিকে তাকালো। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে। কথা ছিল শুধু চুড়ি লিপস্টিক কিনে চলে যাবে, অথচ মৃদুল পারলে পূর্ণার জন্য পুরো মেলাটাই কিনে ফেলে। পূর্ণা মৃদুলের পাগলামি দেখে অবাকে চরম পর্যায়ে। এত কিছু নিচ্ছে, সব জিনিস রাখার জন্য বড় ব্যাগও কিনেছে। পূর্ণা মৃদুলকে চাপা সুরে প্রশ্ন করল, এত কিছু কেন নিচ্ছেন? মৃদুল বলল, জীবনে প্রথম আম্মার জন্য শাড়ি জুতা কিনছিলাম। আজ যখন আবার সুযোগ পাইছি মেয়ে মানুষের জন্য কেনাকাটা করার, কিনতে দাও। সন্ধ্যার আজান কানে আসতেই পূর্ণার গলা শুকিয়ে যায়। সে খপ করে মৃদুলের হাতের বাহু খামচে ধরে। কাঁদো কাঁদো সুরে বলল, আমার আর কিছু লাগবে না, জীবনে আর মেলাও আসবো না, বাড়ি নিয়ে চলুন। কাঁদতাছো কেন? আচ্ছা আর কিছু কিনবো না, বাজারে যাই, এরপরে বাড়ির যামো। মেলায় প্রবেশ করার পূর্বে রায়পুরের বাজারের এক দোকানে মৃদুল তার সাইকেলটা রেখে এসেছে। যাওয়ার সময় নিয়ে যাবে। দোকানদার মজিদ হাওলাদার নাম শুনে মৃদুলকে বাসায় যেতে বলেছিল। মৃদুল বলেছে আরেকদিন যাবে। তারা মেলা থেকে বের হতে প্রস্তুত হয় তখন একজন লোক মৃদুলের পিঠ চাপড়ে বলল, মৃদুল না? মৃদুল পরিচিত কারো কণ্ঠ পেয়ে উৎসুক হয়ে ফিরে তাকালো। লোকটিকে দেখে চিনতে পারল। বলল, আরে গফুর ভাই, কেমন আছেন? এই তো ভালাই আছি। রায়পুরে কি মেলায় আইছেন? ছোট বইন্ডা জামাইয়ের বাড়ি এইখানে, তোমার সাথে কেলাইডে বউ নাকি? বিয়া করলা কবে? পূর্ণা আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখল। তারপর বলল, জি ভাই, বউ মাসখানেক হইল। তখনই পূর্ণা মৃদুলের পিঠে চিমটি কাটল। মৃদুল আউ করে ওঠে। গুফুর উৎসুক হয়ে তাকিয়ে আছে, তাই সে জোরপূর্বক হেসে বলল, আজকে অনেক শীত, শীতে চিমটি মারে। আচ্ছা ভাই, আজ আসি। রায়পুর কার বাড়িতে আইসো কইলা না তো? অলন্দপুরে আইসি ফুপুর বাড়িতে। এখন যাই ভাই। মজিদ হাওলাদার তোমার ফুপুর ভাসুর না? জি। মানুষটারে দেখার অনেক ইচ্ছা আসিল, অনেক ভালা কথা হুনি। মৃদুলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, চইলা আইয়েন, আমি তো আসি, আমারে এখন যাইতে দেন। যাও মিয়া। মেলার বাইরে এসে পূর্ণা বলল, বউ বললেন কেন? মৃদুল বলল, তে কি কইতাম, গ্রামে আমারে মানুষ এক লগে কথা কইতে দেখে, হাঁটতে দেখে, এতেই নিন্দা করে। এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার সাথে এত দূরে মেলায় আইসো, কি হইব জানো?
এই জন্য বউ বলেছেন? পূর্ণা কণ্ঠে অভিমান টের পাওয়া গেল। মৃদুল মুচকি হাসল, বলল, আর কি জন্যে বলবো? পূর্ণা কিছু বলল না। শীতে তার হাত পা অবশ হয়ে আসছে। এখানে অনেক বাতাস। হাঁটতে হাঁটতে মৃদুল বলল, ভয় হইতেছে না? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল, কিসের ভয়? পরপুরুষের সাথে রাতের বেলা এত দূরে আসো, যদি কিছু হয়? মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পূর্ণা। সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে। মৃদুল পূর্ণার তাকানো দেখে হেসে উঠল। পূর্ণা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, হা, হাসছেন কেন? তোমার ভয় পাওয়া দেখা। মৃদুল হ হ করে হাসতে থাকলো। পূর্ণার খুব রাগ হয়। সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে। মৃদুল পিছনে ডাকে, আরে খাড়াও। বাজারে অনেক ভিড়, চিৎকার চেঁচামেচি মারামারি লেগেছে বোধহয়। মৃদুল পূর্ণার রায়পুরের ছোট বাজারের ঘাটের সামনে দাঁড়িয়ে আছে। এত ভেজাল দেখে মৃদুল পূর্ণাকে বলল, তুমি এখানে খাড়াও, ওইদিকে কেউ নেই। আমি যাইতাছি আর আইতাছি। পূর্ণা চারপাশ দেখল। ঘাটে অনেক নৌকা ট্রলার বাঁধা, কেউ নেই। সবাই বোধহয় বাজারে। মানুষ ঝগড়া করতে আর সময় পেল না। মৃদুল চলে গেল। পূর্ণা কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে ইঞ্জিনের শব্দ আসছে। কোনো ট্রলার এদিকেই আসছে। গা হিম করা ঠান্ডা। পূর্ণা ব্যাগ থেকে নতুন কেনা শাল বের করে গায়ে জড়িয়ে নিল। এবার ঠান্ডা কম লাগছে। ট্রলারে ছাদে বসে আমির সিগারেট ফুঁকছে। তার এক পা ঝুলছে। শীতের তীব্রতায় আমিরের রক্ত চলাচল বন্ধ হওয়া উপক্রম। তবুও উঠে গিয়ে শীত বস্ত্র ব্যবহার করছে না, সহ্য করছে। নদীর জলে চেয়ে থেকে কিছু ভাবছে। তার মাথায় প্রচণ্ড ব্যথা। ৩-৪ দিন ধরে সারাক্ষণ কপালের রগগুলো দপদপ করছে। সারাদিন দৌড়দৌড়ি করেছে। খুব ঝুঁকি নিয়ে এইবার তারা মেয়ে শিকার করছে। কখন কোনো ভুল হয়ে যায় কে জানে। সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে। আমির যে ট্রলারে বসে আছে সে ট্রলারটি ঘাটে বাঁধা। তাদের আরও 4টা ট্রলারেও পাশে আছে। আমিরের ডান পাশে একটা ইঞ্জিনের ছোট নৌকা এসে থামল। নৌকায় রয়েছে মজিদ, খলিল, সাথে আরো 2জন লোক। তাদেরকে দেখে আমির দ্রুত সিগারেট ফেলে দিল। ছাদ থেকে নামলো। মজিদকে ভক্তির সাথে সালাম দিল। মজিদ গম্ভীর সুরে সালামের উত্তর দিয়ে বলল, এইখানে কি করছো? আমির বাধ্য ছেলের মতো বলল, মেলায় এসেছি, আম্মা পাঠিয়েছেন। তাড়াতাড়ি ফিরো। জি আব্বা। মজিদের সাথে থাকা 2জন লোক মজিদের সাথে বুকে বুক মিলিয়ে বলল, তাইলে এখন আসি ভাই? মজিদ বললেন, জি আসুন, শুক্রবারে কিন্তু আসবেন। আরে আসবো আসবো, আপনি দাওয়াত করবেন আর আমরা আসতাম না? মজিদ হেসে বললেন, সাবধানে যাবেন। লোক দুটি চলে যেতেই আমির ছাদে উঠে বসে আরেকটা সিগারেট ধরালো। তীক্ষ্ণ চোখে মজিদের দিকে তাকিয়ে বলল, সব চাপ কি আমার উপরেই? অন্যদের নাকে সর্ষে তেল দিয়ে আরাম করা হচ্ছে। মজিদ বললেন, আরে আব্বা আমার, আমরাও তো আছি। খলিল বাঁকা সুরে বললেন, সারা বছর তো আমরাই এইখানেই দৌড়াই, এই কয়দিনে তোর। খলিল পুরো কথা শেষ করতে পারল না। আমির বাধা দিয়ে খুব বিরক্তি নিয়ে বলল, তুই চুপ থাক। তোর স্যারারে বলবি কাল বিছানা ছাড়তে, নয়তো ওর ইঞ্জিনে এমন আঘাত করব সামনে না বিয়ে করতে যাচ্ছে সেই বিয়ে ভেস্তে যাবে। আহ আমির, চাচাকে তুই তুকারি করতে নিষেধ করেছি না অনেকবার? মানুষ শুনলে কি বলবে? মানুষের জন্যই ওরে চাচা ডাকি, আর তোমার জন্যই ও বেঁচে আছে, নয়তো ওর দেহ এতদিনে পচে মাটির সাথে মিশে যেত। খলিলের মুখটা অপমানে থমথম হয়ে যায়। প্রতিদিন আমিরের অপমান দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে। বিন্দুমাত্র সম্মান করে না। খলিল মজিদের পাশ থেকে দূরে গিয়ে বসেন। মজিদ মুখ দিয়ে আকারান্ত শব্দ করে বললেন, কেন যে তোরা নিজেদের মধ্যে ভেজাল করিস? এত তো আমাদের দলই দুর্বল হয়ে যাবে। আমির নির্বিকার কণ্ঠে বলল, কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। বললেই তো হবে না, একা চলা যায় না। আরে যাও তো। আমিরের মেজাজ তুঙ্গে। মজিদ সময় নিয়ে বললেন, এত রেগে আসিস কেন? আমির চোখ বড় বড় করে তাকালো। তার চোখ দুটি লাল, ভয়ঙ্কর রেগে আছে সে।
মজিদ আর কথা বাড়ালো না। নৌকা ছেড়ে দেওয়া হয়। চোখের পলকে দূরে হারিয়ে যায় নৌকাটি। ট্রলারের ভেতরে থেকে মন্ত্র বেরিয়ে আসে। আমিরকে বলে, ভাই, সেরিডারে সামলানি যাইতাছে না। যেভাবে সামলানো যায় সেভাবে সামলাও। চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি। মেয়েরা ছেলেদের মুখে নোংরা গালাগালি শুনলে দুর্বল হয়ে যায়, ভয় পায়। এই কথাটা কতবার বলবো? মন্ত্র ভেতরে চলে যায়। আমির সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে ঘাটের উপরে ভিটায় তাকালো। একটা বোরখা পরা মেয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তার প্রখর দৃষ্টি মেয়েটিকে নিশানা করে। রাফিদ বাজার থেকে রং চা নিয়ে আসে। আমির রাফিদকে বলল, ঘাটের মুখে মানুষ আছে? না স্যার, বাজারে এক দোকানদার আরেক দোকানদারের মাথা ফাটিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থা। সবাই ওখানে। আমির চারপাশে চোখ বুলিয়ে নিল। কেউ নেই। রাফেদকে বলল, ওই যে মেয়েটিকে দেখছো, নিয়ে আসো। রাফেদ ভ্যাপাচেকা খেয়ে গেল। এত ঝুঁকি নিয়ে খোলা জায়গায় শিকার। সে ঢোক গিলে বলল, কি বলেন স্যার? এভাবে তো সময় আছে হাতে। এখন ঝুঁকি নিতেই হবে। পারলে মানুষের মাঝ থেকেও তুলে আনতে হবে। মন্তরে নিয়ে যাও। কোনো রকম বিপদ ছাড়া মেয়েটিকে নিয়ে আসবে। স্যার। আমির জায়গা ছেড়ে দূরে চলে যায়। রাফেদের কথা সে শুনল না। তার বারবার মনে হচ্ছে পদ্মজাকে মায়া মায়া দেখিয়ে এভাবে ছেড়ে এসে সে ভুল করে ফেলেছে। কেন ভুল মনে হচ্ছে জানে না। পদ্মজা একবার খুন করেছে, এছাড়া সে খুব সাহসী, বুদ্ধিমতী। সে চাইলে বুদ্ধি দিয়েও অনেক কিছু করতে পারে, কিন্তু কি করবে? বের হতে তো কোনোভাবেই পারবে না। মেয়েগুলোর ঘরে ঢুকতে পারবে, কথা বলতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না। তবুও মনটা কুগাইছে। ভুল হয়েছে মনে হচ্ছে। সে নিজেকে নিজে প্রশ্ন করে, আমি কি কোনো বোকামি করে ফেললাম? ওদিকে সব ঠিক আছে তো? রাফিদ হাঁ করে আমিরের যাওয়া দেখল। তারপর একটা কাঁচের বোতল থেকে তরল কিছু ঢেলে নিল রুমালে। মন্তকে নিয়ে ট্রলারের থেকে নামলো। তাদের লক্ষ্য অপেক্ষা করত কালো বোরখা পরা মেয়েটি। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৬৫তম পর্ব। অনেকক্ষণ হলো তবুও মৃদুল আসছে না। পূর্ণা বিরক্ত হয়ে নিকাব মাথার উপর তুলল। ব্যাগ থেকে টর্চ বের করলো। টর্চটি আলাদা বিশেষত্ব। এটি ৩ রঙের আলো দেয়। তাই মৃদুল এটি প্রান্তের জন্য কিনেছে। পূর্ণা টর্চের সুইচে চাপ দেয়, কিন্তু কাজ হচ্ছে না। সে ভ্রূযুগল কুঁচকে আরো ২ বার চাপ দিল, তাও হলো না। সুইচে আঙুল রেখে টর্চের মুখটা সে নিজের দিকে তাক করলো। মনে প্রশ্ন আসে, দোকানদার নষ্ট টর্চ দিয়ে ঠকালো নাকি? তখনই টর্চের আলো জ্বলে ওঠে। তীব্র ৩ রঙের আলো ঝাঁপিয়ে পড়ে পূর্ণার চোখে মুখে। সাথে সাথে পূর্ণা চোখ বন্ধ করে ফেলল। ওদিকে আমিরের হাতের সিগারেট নদীর জলে ফেলে পিছনে ফিরে তাকালো। রাফিদ কি করছে দেখার জন্য। রাফিদের বদলে পূর্ণার মুখটা ভেসে ওঠে। ৩ রঙের আলোয় পূর্ণার মুখটা স্পষ্ট। আমিরের চোখের দৃষ্টি থমকে যায়। রাফিদ মন্ত পূর্ণার একদম কাছাকাছি চলে গিয়েছে। আমির তাৎক্ষণিক কি করবে বুঝে উঠতে পারল না, কিন্তু রাফিদ মন্তকে আটকাতে তো হবেই। আমির ছাদ থেকে জোরে চেঁচিয়ে ডাকলো, রাফেদ। আমিরের কণ্ঠস্বর শুনে রাফেদ মন্ত পিছনে তাকায়। পূর্ণাও তাকালো। সে আমিরের কণ্ঠস্বর শুনে অবাক হয়েছে। মৃদুল মাত্র ঘাটে প্রবেশ করেছে। তার কানেও আমিরের গলা এসেছে। ৪টি চোখ হাঁ করে আমিরের দিকে তাকিয়ে থাকে। আমির দ্রুত ট্রলার থেকে নেমে আসে। পূর্ণা অস্পষ্ট সুরে ডাকলো, ভাইয়া। আমির রাফেদের পাশ কেটে যাওয়ার সময় চাপা সুরে বলল, ট্রলারে যাও। তারপর পূর্ণার দিকে এগিয়ে আসলো। বলল, পূর্ণা, এখানে কি করছো? মৃদুল আমিরের পিছনে এসে দাঁড়ালো। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে আমির পিছনে তাকালো। মৃদুলকে দেখতে পেল। আমির অবাক হয়ে উচ্চারণ করলো, মৃদুল। তারপর আবার পূর্ণার দিকে তাকালো। পূর্ণার দৃষ্টি নত। আমির দুজনকে উদ্দেশ্য করে বলল, দুজনে একসাথে এসেছিস? মৃদুল মাথা চুলকাতে চুলকাতে বলল, জি ভাই, মেলায় আইছিলাম। আমির ২ পা পিছিয়ে গেল। পূর্ণ দৃষ্টি মিলে পূর্ণা আর মৃদুলকে দেখল। পূর্ণা আতকে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে। মৃদুল ইশারায় তাকে ভরসা করতে বলেছে।
আমিরের কেন জানি হাসি পাচ্ছে, কিন্তু চোখে মুখে গাম্ভীর্য রেখে বলল, একদম ঠিক করনি পূর্ণা, এভাবে রাতের বেলা এত দূর চলে এসেছো, আবার অজানা অচেনা একজন ছেলের সাথে। আমিরের কথা শুনে মৃদুল আহত হয়। পূর্ণার বুক ধুকপুক ধুকপুক করছে। আমির যেহেতু জেনেছে পদ্মজাও জানবে, আর তারপর কি হবে পূর্ণা ভাবতেই পারছে না। মৃদুল পূর্ণার অবস্থা বুঝতে পেরে আমিরকে বলল, ভাই ও আসতে চায়নি, আমি জোর করছিলাম। আমির মৃদুলকে বাধা দিয়ে বলল, পূর্ণাকে তোর চেয়ে আমি বেশি ভালো চিনি। নিজের ইচ্ছায় এসেছে নাকি কারোর কথায় সেটা আমি ভালো করে জানি। ভয়ে লজ্জায় পূর্ণার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আমির গাম্ভীর্য তার সাথে রাগ মিশিয়ে বলল, এর একটা বিহিত করতেই হবে, নালিশ বসাবো আমি। ভাই তুই থাম মৃদুল, পূর্ণা আমার বোন, আমার বোন নিয়ে আমি কি করব সেটা আমার ব্যাপার। আমিরের প্রতিটি কথায় পূর্ণা কেঁপে কেঁপে উঠছে। সে ভয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিল। মৃদুলের সাথে আমিরও থতমত খেয়ে গেল। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আমি আর আসবো না ভাইয়া। পূর্ণার মুখের প্রতিক্রিয়া দেখে আমির সশব্দে হেসে উঠল, পেট চিপে ধরে হাসতে থাকলো। কতদিন পর এভাবে মন খুলে হেসেছে কে জানে। আমিরের হাসি দেখে পূর্ণার কান্না থেমে যায়। মৃদুল শুধু অবাক হয়ে দেখছে। প্রথমে পূর্ণার হুট করে কান্না শুরু করে দিল, এখন আমির হুট করে পাগলের মতো হাসছে। হাসতে হাসতে আমিরের চোখে জল চলে আসে। সে অনেক কষ্টে হাসি চেপে বলল, কাঁদতে হবে না, আমি কিছুই করব না। প্রেম করা যায় আর ধরা পড়লে কাঁপাকাঁপি। পূর্ণা আর চোখে মৃদুলকে দেখে মিনমিনিয়ে বলল, আমাদের মধ্যে প্রেম টেম নেই ভাইয়া। আমিরের মুখটা হা হয়ে গেল। সে বিস্ময় নিয়ে বলল, সে কি, কি যুগ আসলো, প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসাথে রাতের বেলা মেলায় চলে এসেছে। মৃদুল বলল, বন্ধু বন্ধু হই। আমির ভ্রু উঁচিয়ে বলল, তাই না, তোরা বন্ধু? আচ্ছা, হতেই পারে বন্ধুত্ব। শোন, পদ্মজা পূর্ণার বিয়ে ঠিক করেছে। মৃদুল, তুই কিন্তু পূর্ণার বিয়েতে আমার সাথে নাচবি। মৃদুলের চোখ দুটি সজল হয়ে ওঠে। পূর্ণা চৌকিতে তাকালো। গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করলো, কবে, কোথায় ঠিক করেছে? সে আমি কি বলবো, তোমার বোন জানে। পূর্ণার কান্না পাচ্ছে। সে মৃদুলকে এক নজর দেখে আমিরকে প্রশ্ন করলো, তোমরা ঢাকা থেকে কবে আসছো? আমির প্রশ্নটা শুনে তখনই জবাব দিল না। ভাবলো পূর্ণা বোধহয় পদ্মজার খোঁজে তাদের বাড়িতে গিয়েছিল, আর তখন বাড়ির কেউ হয়তো বলেছে ঢাকার ঢাকার কথা। আমির হেসে জবাব দিল, বিকেলে। কাল যেও বাড়িতে, বোনের সাথে দেখা করে আসবে। পূর্ণা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমির খেয়াল করলো মৃদুল পূর্ণা দুজনের মুখে কালো ছায়া নেমে এসেছে। তাই সে মিথ্যের পর্দা সরিয়ে বলল, বিয়ে ঠিক করিনি, মজা করেছি। তারপর মেলা থেকে কি কি কেনা হয়েছে? আমিরের কথা শুনে মৃদুল পূর্ণার বুকে এক পশলা বৃষ্টি নেমে আসে। বুক ভরে নিঃশ্বাস নেয়। পূর্ণা খুশিতে গদগদ হয়ে বলল, অনেক কিছু কেনা হয়েছে, সব উনি কিনে দিয়েছেন। তাই নাকি? আমি কিছু কিনে দেব না? মৃদুল, মেলা কি ভেঙে গেছে? না ভাই, ভেঙে যাবে। তাহলে চলো যাই। পূর্ণা আটকালো, না ভাইয়া, আর কিছু লাগবে না, অনেক কিছু হয়ে গেছে। এসব তো বন্ধু দিয়েছে, ভাইয়ের উপহার আলাদা। নাকি এখন শুধু পূর্ণার বন্ধুর উপহারই নিবে, বাকি সব বাদ? আমিরের মশকরা বুঝতে পেরে পূর্ণা বলল, দূর ভাইয়া। আমির হাসলো, বলল, কোনো কথা না, আমরা এখন মেলায় যাব। মৃদুল, তার সাইকেলটা ওই যে ছোট্ট ট্রলারটা ওখানে রেখে আয়। পূর্ণার হাতের ব্যাগটা নিয়ে যা। যাওয়ার সময় ট্রলারে দিয়ে চলে যাবি। রাতের বেলা হাওরের ক্ষেত দিয়ে না যাওয়াই ভালো, সাথে যখন পূর্ণা আছে। তুমি ফিরবে না ভাইয়া, বলল পূর্ণা। আমির বলল, একটু দেরি হবে, একজনের সাথে দেখা করতে এসেছি, একটা গুরুত্বপূর্ণ কাজে। মৃদুল, যা। মৃদুল সাইকেল আর ব্যাগ রেখে আসে। তারপর তিনজন একসাথে মেলায় প্রবেশ করে। পূর্ণার শাড়ি বেশি পছন্দ, তাই আমির শাড়ি কিনলো বেশি। একটা শাড়িতে তার চোখ আটকে যায়। কালো রঙের রেশমি সুতার শাড়িটা চোখে পড়তেই পদ্মজার মুখটা ভেসে ওঠে।
পদ্মজার কালো রং ভীষণ পছন্দের। ফর্সা সিমসাম আদরে শরীরে যখন কালো রঙের শাড়ি লেপ্টে থাকে কি অপূর্বই না দেখায়। আমিরের তো মাঝে মাঝে মনে হয় কালো রঙের সৃষ্টি হয়েছে শুধুমাত্র পদ্মজার রূপের ঝলকানি বুঝাতে। চোখের পর্দায় ভেসে ওঠে পদ্মজার ঠোঁটের নিচের শুকনো স্থির কালো তিলটা। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সে। তিলটা থেকেও যেন অদ্ভুত কোনো আলো বের হচ্ছে। আমির মুচকি হেসে শাড়িটা কিনে নিল, আর কিছু কিনলো না। পদ্মজা গয়নাগাটি পছন্দ করে না। তারপর চলে এলো ঘাটে। পূর্ণা খুশিতে আটখানা। এত কিছু পেয়েছে আজ। ট্রলারে করে চলে গেল পূর্ণা আর মৃদুল। সাথে গেল মন্ত। মন্ত পূর্ণাকে বাড়িতে অবধি পৌঁছে দিয়ে চলে আসবে। আমির তার আগের জায়গায় এসে বসে। মৃদুল পূর্ণার ব্যাপারটা অদ্ভুত শান্তি নিয়ে এসেছে বুকে। কত সুন্দর তাদের জীবন। কোনো জটিলতা নেই, কোনো দূরত্ব নেই। আমিরের মস্তিষ্কে একটা প্রশ্ন উকি দেয়। সে তো কথায় কথায় পূর্ণাকে আগামীকালের তাদের বাড়িতে যেতে বলেছে, কিন্তু পদ্মজা তো সেখানেই নেই। তাছাড়া বেশ কিছুক্ষণ আগেও সে পদ্মজার ব্যাপারে চিন্তিত ছিল। একটু ওদিকে যাওয়া দরকার। আমির রাফেদকে ডেকে বলল, আমি ফিরছি। মন্ত এখনই চলে আসবে। যে পরিকল্পনা করা হয়েছিল মনে রাখবে। দুজন চোখ কান খোলা রেখে কাজ করবে। চাচাও আসবে বোধহয়। একটু দেরি হলো, আমি আসবই। জি স্যার। পদ্মজা ভেবেছে আরভিদ তার উপর আক্রমণ করবে, কিন্তু করেনি। পদ্মজা B1 ঘরে যেতে চেয়েছিল, কিন্তু দরজায় তালা দেওয়া। ভেতরের কোনো সাড়া শব্দ নেই। মেয়েগুলো বেঁচে আছে তো? যে ঘরে পাচার করার উদ্দেশ্যে কতগুলো মেয়েকে বেঁধে রাখা হয়েছে সে ঘরের দরজাটা আবার খোলা। দরজার উপর লেখা B3। পদ্মজা B3-র সামনে সন্ধ্যা অবধি ঘুরঘুর করে। প্রবেশ করার সাহস হয়নি। তার হাত বন্দি, আবার আরভিদ সবসময় তার উপর চোখ রাখছে। কখন না ইজ্জতে হাত দিয়ে দেয়, সেই ভয়ে পদ্মজা এগোয়নি। সন্ধ্যায় রিদওয়ানের সাথে দেখা হয়েছিল। সে বের হচ্ছিল। পদ্মজাকে ঘোরাঘুরি করতে দেখে সে অবাক হয়েছিল। আরভিদকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আরভিদ বলল, স্যার যা বলেছেন তাই হচ্ছে। রিদওয়ান পদ্মজার দিকে চোখ রেখে বলল, আমির এই মেয়ের রূপে ডুবে আছে। কবে যে ঘোর কাটবে দেখে রাখো, কখন কি করে বসে। রিদওয়ান দরজা খুলতে চেষ্টা করলো, খুলল না। আরভিদ বলল, চাবি স্যারের কাছে। রিদওয়ানের খুব বিরক্তি নিয়ে বলল, ধ্যাত। তারপর চলে এলো B2-তে। শরীর অনেক ক্লান্তি। শরীরটা ম্যাজম্যাজ করছে। ঘুম আসছে না। কিছুক্ষণ আগে খাবার খেয়েছে। আজকের রাতটা এক ঘুমে কাটাতে পারলে শরীরটা প্রায় সুস্থ হয়ে যেত। রিদওয়ান অনেক ভেবেচিন্তে দুটো ঘুমের ট্যাবলেট খেলো। তারপর শুয়ে পড়ল। বেশিক্ষণ লাগেনি ঘুমাতে। পদ্মজা রিদওয়ানকে দূর থেকে দেখেছে, কথা বলতে আসেনি। সন্ধ্যার পর হতাশ হয়ে নিজ ঘরে চলে আসে। ঘরে অনেকক্ষণ পায়চারি করে, শুয়ে থাকে। এশারের দিকে আবার বেরিয়ে আসে। ভালো লাগছে না কিছু। স্বাগতম ও ধরক্ত দরজার মধ্যখানে ঢাকা সোফায় আরভিদ ঘুমাচ্ছে। আরভিদকে ঘুমাতে দেখে পদ্মজার আনন্দে আত্মহারা হয়ে পড়ে। পা টিপে টিপে সাবধানে ধরক্তে প্রবেশ করে। তারপর দ্রুত হেঁটে B3-তে চলে আসে। মেঝেতে পড়ে আছে অনেকগুলো মেয়ে। তাদের হাত পা মুখ বাঁধা। 2-3 জন ঘুমাচ্ছে। বাকিরা পদ্মজার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। পদ্মজা দ্রুত তাদের দিকে এগিয়ে গেল। চাপা সুরে বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, ভয় পেও না। সবার সামনে একটা স্বাস্থ্যবান মেয়ে বসেছিল। পদ্মজা মেয়েটির পিছনে গিয়ে বসল। মেয়েটির মুখ কাপড় দিয়ে বাঁধা। পদ্মজার হাত পিছন থেকে হ্যান্ডকাপ পরানো, তাই সে কাপড়ের গিঁটটি নিজের দাঁত দিয়ে খোলার চেষ্টা করলো। খুব দ্রুতই সে সফল হয়। প্রতিটি মেয়ে অবাক হয়ে পদ্মজাকে দেখছে। অসম্ভব সুন্দর পদ্মজার উপর থেকে তারা চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে বিধাতা কোনো দূত পাঠিয়েছেন। আসার পথে গালে ব্যথা পেয়েছে। স্বাস্থ্যবান মেয়েটি মুক্ত হতেই পদ্মজাকে বলল, আপনি কেলা? পদ্মজা ভয়ার্ত চোখে দরজার দিকে তাকালো। তারপর ফিসফিসিয়ে বলল, আমি পদ্মজা, চিনবে না আমাকে?
আমি তোমাদের সাহায্য করতে চাই। মেয়েগুলো একজন আরেকজনের দিকে চাওয়াচাই করলো। পদ্মজা স্বাস্থ্যবান মেয়েটির হাতের বাঁধন খোলার জন্য তার পিছনে গিয়ে পিট পিট করে বসলো। হাত দিয়ে খোলার চেষ্টা করলো, পারল না। হ্যান্ডকাপের মাঝের দূরত্ব খুব কম। পদ্মজা শুধু আঙ্গুল নাড়াতে পারছে। তাই দাঁত দিয়ে দড়ির গিঁটটু খোলার জন্য সে শুয়ে পড়ল। গালের ক্ষতস্থানে ঠান্ডা মেঝে লাগতে শিরশির করে ওঠে। সে দড়ি দিয়ে মেয়েটির হাত বাঁধা হয়েছে, সে দড়িতে অনেক ময়লা ছিল। পদ্মজার মুখের ভিতর ময়লা প্রবেশ করে। পদ্মজার কষ্ট হয়, তবুও সে থামেনি। ঠিক ৯ মিনিট পর মেয়েটি হাতের বাঁধন থেকে মুক্ত হয়। খুশিতে মেয়েটির বুক আনন্দে স্রোত বয়ে যায়। নিজের হাত দিয়ে পায়ের বাঁধন খুলে পদ্মজা অনুরোধ সুরে বলে, এবার তুমি বাকিদের মুক্ত করো। মেয়েটি তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, আরো দুটি মেয়েকে বাঁধন থেকে মুক্ত করে। তারপর তিনজন মিলে বাকিদের সাহায্য করে। সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। পদ্মজা সবাইকে কথা বলতে নিষেধ করেছে। সে মনে মনে প্রার্থনা করেছে কেউ যেন না আসে, আর তারা সবাই যেন বেরিয়ে যেতে পারে। আমিরের বোকামি, সে পদ্মজাকে ছেড়ে গিয়েছে। এই বোকামি আর কখনো আমির করবে না। আজ কাজে না লাগাতে পারলে সব শেষ। মেয়েগুলোর মধ্যে কেউ কেউ উত্তেজনায় কাঁপছে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, সামনে একজন লোক বসে আছে, সে ঘুমে আছে। যদি সজাগ হয়ে যায় সবাই আক্রমণ করবে, ভয় পাবে না। নিজেদের ইজ্জতের উপর কিছু নেই। ইজ্জত রক্ষা করার জন্য কাউকে আঘাত করার সাহস বুকে রাখতে হবে। একদম ভয় পাবে না, লড়াই করবে। এই যে তুমি আর তুমি, আমার সাথে একটু আসো। বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকো। দুটো মেয়ে পদ্মজার সাথে সাথে যায়। পদ্মজা B5-এ চলে আসে। বিকেলে যখন এদিকে হাঁটছিল, এই ঘরের এক কোণে সে লাঠি আর পাথর দেখেছিল। মেয়ে দুজনকে বলল, লাঠিগুলো নাও আর পাথর তিনটাই নিয়ে নাও। তিনজন আবার B3-তে চলে আসে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, কাদের সাহস বেশি? কাউকে আঘাত করার মতো সাহস কার কার আছে? 6টা মেয়ে হাত তুলে। তারা হাতে লাঠি আর পাথর তুলে নেয়। পদ্মজা বলে, যখনই আক্রমণ করতে বলবো আক্রমণ করবে। শরীরের সবটুকু শক্তি দিয়ে যেভাবে পারো আঘাত করবে। যদি তোমরা না পারো তবে বিদেশে পাচার হয়ে যাবে। সেখানে তোমাদের অনেক খারাপ কাজ করতে হবে। যাদের হাতে অস্ত্র নেই তারা দাঁত আর নখ কাজে লাগাবে। মেয়েগুলো বাধ্যর মতো মাথা নাড়ায়। তারা ঘোরের মধ্যে আছে। প্রাণের মায়া চলে গিয়েছে। পদ্মজার হঠাৎ আগমনে মনে বাঁচার আশা জেগেছে। সবাই সাবধানে B3 থেকে বেরিয়ে আসে। সামনে পদ্মজা। ধরক্ত দরজা পেরোবার সময় মেয়েগুলো ধাক্কাধাক্কি করে। ধাক্কা খেয়ে একটা মেয়ে মেঝেতে পড়ে যায়, আর্তনাদ করে ওঠে। আরভির চোখ খুলে সামনে এতগুলো মেয়েকে দেখে হকচকিয়ে যায়। সে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। পদ্মজা উঁচু কণ্ঠে চিৎকার করে ওঠে, সবাই এই লোকটাকে আক্রমণ করো। স্বাস্থ্যবান মেয়েটি সবার আগে ঝাঁপিয়ে পড়ে, লাঠি দিয়ে আরভিদকে পিঠে আঘাত করে। আরভিদ পড়ে যায়। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। আরভিদ মেয়েগুলোকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু 15টা যুবতী মেয়ে তো কম কথা নয়। সে কিছুতেই পেরে ওঠেনি। মার খেতে খেতে উবু হয়ে যায়। যাদের হাতে অস্ত্র নেই তারা লাথি দিতে থাকে অনবরত। একটা মেয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পদ্মজা তাকে উৎসাহিত দিতে জোরে জোরে বলল, লোকটার মাথায় আঘাত করো, দ্রুত করো। চাইলে সব পারা যায়, তুমি ভয় পেও না। মেয়েটি পদ্মজার কথা মতো বড়সড় পাথরটি দিয়ে আরভিদের মাথায় আঘাত করে। আরভিদের মরণ আর্তনাদ করে মেয়েগুলির ক্রোধ মেশানো নিঃশ্বাসের চারপাশ কেঁপে ওঠে। পদ্মজার সত্তা বিজয়ের আগমনে হেসে ওঠে। রক্তাক্ত আরভিদ নিস্তেজ হয়ে যায়। মেয়েগুলো থামে, হাঁপাতে থাকে। পদ্মজা দরজার সামনে এসে চাবি খুঁজতে থাকে। চাবি নেই। দ্রুত আরভিদের কাছে আসে। তার প্যান্ট আর শার্টের পকেটে চাবি খুঁজে, নেই। পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আর এক ধাপের জন্য তারা আবার আটকে যাবে। পদ্মজা দুটো মেয়েকে নিয়ে পুরো পাতাল ঘর তন্ন তন্ন করে চাবি খুঁজে। যেসব চাবি পেয়েছে একটাও দরজা খোলা যায়নি। মেয়েগুলোর মধ্যে যে আনন্দ এসেছিল তা হারিয়ে যায়।
পদ্মজাও ভেঙে পড়ে। সে মেয়েগুলোকে আশ্বাস দেয়, কিছু হবে না, আমরা পারবো। দরজায় সবাই মিলে ধাক্কাধাক্কি করে, তাতেও কোনো ফল পাওয়া গেল না। এই দরজা কি ধাক্কা দিয়ে ভাঙার মতো? পদ্মজা বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, শোনো সবাই, আমরা দরজার মুখে দাঁড়িয়ে থাকবো। যখনই কেউ দরজা খুলবে তার উপর ঝাঁপিয়ে পড়বো। এই লোকটার মতো অবস্থা করে সবাই পালাবো। এখন যেভাবে সবাই একসাথে কাজ করেছো, তখনও করবে, ঠিক আছে? মেয়েগুলো মাথা নাড়ালো, তারা প্রস্তুত। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পর দরজার খোলার শব্দ শোনা গেল। সবার হৃদস্পন্দন থেমে যায়। পদ্মজা সবার দিকে তাকিয়ে চোখের ইশারায় আক্রমণ করতে বলে। দরজা খুলতে সবগুলো মেয়ে হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়ে। খলিল 2 হাতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আমির পিছনে ছিল। সে এসে দেখে বাইরে খলিল, মজিদ দাঁড়িয়ে আছে। চাবি তাদের কাছে নেই। আমির খলিলের হাতে চাবি দেয়। খলিল দরজা খুলতেই এতগুলো মেয়ে ঝাঁপিয়ে পড়ে। দৃশ্যটি দেখে আমিরের চোয়াল শক্ত হয়ে যায়। উত্তেজিত হয়ে মজিদকে বলল, আব্বা, সামনের দরজা বন্ধ করো। মজিদ সামনের দরজা বন্ধ করতে চলে যান। আমির এগিয়ে আসে। দীর্ঘদেহী দুষ্টপুষ্ট আমির 2 হাতে মেয়েগুলোকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয়। দুজন মেয়ে লাঠি দিয়ে আমিরকে আঘাত করতে চায়। আমির 2 হাতে দুটো লাঠি ধরে ফেলে। লাঠি সহ মেয়ে দুটোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বাকি মেয়েগুলোকে চোখের পলকে চড় থাপ্পড় দিতে শুরু করে। তার চোখ দুটি থেকে রাগ, ক্রোধ, আক্রোশ ঝরছে। একটা মেয়ে আমিরের দিকে পাথর ছুঁড়ে মারে। পাথরটি আমিরের ঘাড়ে পড়ে। রিদওয়ান ঘাড়ে আঘাত করায় বোধহয় 3 সপ্তাহ কাটেনি। আবার পাথরের আঘাত পেয়ে ঘাড়ের কালো আস্তরণ সরে গিয়ে গলগল করে রক্ত বেরিয়ে আসে। পদ্মজার জন্য কেনা শাড়িটা আমির গলায় ঝুলিয়ে রেখেছিল। আসার পথে ট্রলারের ছাদে বসে শাড়িটা দেখছিল। শাড়ির ব্যাগে পাশে রেখেছিল। কখন যে ব্যাগটি উড়ে যায় টের পায়নি আমির। যখন টের পেল, কিছু করার ছিল না, তাই গলায় মাফলারের মতো পেঁচিয়ে রেখে দেয়। তার পদ্মবতী তো পড়বে। আমিরের রক্ত শাড়িটি ভিজে যায়। সে ঝড়ের গতিতে ঘূর্ণিপাকের মতো প্রতিটি মেয়েকে আঘাত করে দুর্বল করে দেয়। পদ্মজা বিস্ময়ে হতবিহ্বল। আমির তার রক্তচক্ষু দিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে কিছু বুঝে ওঠার পূর্বে আমির পদ্মজার দিকে তেড়ে আসে। শাড়িটি দিয়ে পদ্মজার গলা পেঁচিয়ে জোরে টেনে ধরে। তারপর কিরমির করে বলে, ছলনাময়ী। আমিরের নিঃশ্বাস থেকে যেন বিষ বের হচ্ছে। আজরাইলের রূপ ধারণ করেছে। পদ্মজার 2 হাত বন্দি। নিজেকে রক্ষার কোনো পথ নেই। সে ছটফট করতে থাকে। একবার আমিরের দিকে তাকাতে ইচ্ছে করে, কিন্তু তার পূর্বে চোখ দুটি উল্টো হয়ে আসে। বুকে ব্যথা শুরু হয়। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। নিঃশ্বাস আটকে যায়। মৃত্যু তার খুব কাছে। আর একটু সময় পদ্মজা কালিমা পড়ার চেষ্টা করে। মৃত্যুর আগে সে কালিমা পড়ে যেতে চায়। অস্পষ্টভাবে তার মুখে ইল্লাল্লাহ উচ্চারণ হয়। আমিরের কানে শব্দটি আসতেই তার হাত দুটি কেঁপে ওঠে। ছেড়ে দেয় পদ্মজার গলা। পদ্মজা লুটিয়ে পড়ে মেঝেতে। চোখ আধবোঝা। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হাঁপুড়ের মতো বুক ওঠানামা করছে। পুরো শরীর মুচড়ে যাচ্ছে। গলা নীল হয়ে গেছে।